লাইভে চলে এসেছি, মনে হচ্ছে সবাই দেখতে পাচ্ছ কি দেখতে পাচ্ছ না বুঝতে পারছি না। একটু আমাকে কমেন্ট করবে যদি সব কিছু ঠিকঠাক থাকে। আমি বহুদিন পর লাইভে এসেছি, লাইভে আসার অভ্যেস চলে গেছে আমার, তো সেটিংসটা ঠিকঠাক আছে কিনা আমাকে একটু জানাও, বুঝতে পারছি না। আজ এই টপিকটা তো মোটামুটি সবাই জানে যে হায়ার স্টাডিজ নিয়ে কিছুটা রিসার্চ করেছি, তাই একটু শেয়ার করব। যদি কেউ এসে থাকো, আমাকে দেখা যাচ্ছে ঠিকঠাক, তাহলে একটু আমাকে কমেন্টস করো, বা আমার সাউন্ডটা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টস করো। বুঝতে পারছি না আমি কিচ্ছু, বহুদিন পর লাইভে এসেছি। স্লো কানেকশন, আচ্ছা আচ্ছা, দেখা যাচ্ছে ঠিকঠাক, আমাকে একটু জানাও, আমি কিছু বুঝতে পারছি না। কমেন্টস করে একটু জানালে ভালো হয়, দেখা যাচ্ছে কিনা। দেখা যাচ্ছে গো, সব ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমি মোটামুটি প্রায় 2-3 বছর ধরে, 2-3 বছর না একটু বেশি থেকে রিসার্চ করছি যে আমার মেয়ে, বেসিক্যালি আমি আমার মেয়ের জন্যই রিসার্চটা করেছি। তো তাতে আমি মোটামুটি সাকসেসফুল হয়েছি, এবং সেই জন্য ভাবলাম যে ঠিক আছে একটু শেয়ার করে দিই, কারণ অনেকেই দেখলাম অনেক প্রশ্ন করছে এবং অনেকেই অনেক কিছু জানে না। যেটা আমার মনে হলো যে আমি জানি না, তাই আমি রিসার্চ করেছি, খুঁজেছি, দেখেছি যে কিভাবে কি কোথায় কোথায় কি করানো যায়, কি পড়া যায়, কিন্তু তাতে দেখলাম কিন্তু অনেকেই জানে না। সেই কারণে আমার মনে হলো যে ঠিক আছে আমি একটু শেয়ার করি, কারণ পড়াশুনোর ব্যাপারটা অনেকেই দেখেছি আমি যে ভিডিও টিডিও আমি যা খুঁজেছি সেইভাবে ইউটিউবে সেইভাবে কিন্তু পার্টিকুলার হয়তো কোনো সাবজেক্টের উপর করা আছে, কিন্তু টোটাল ওভারঅল কিছু সেইভাবে কিন্তু করা নেই। তো ঠিক আছে, আমি শুরু করছি যে দেখি কার কতটা উপকার হয়। এবং এই সেশনটা আমি যে একটু আজকে একটু মানে হোমওয়ার্ক করেছি অফিসে বসে, যে আমি কীভাবে শুরু করব বা কিভাবে দেব, এটা তো একদম নতুন আমার কাছেও, মানে আমিও জানি না কিভাবে আমি এগোবো পুরো লাইফটা। তো চেষ্টা করছি, কিন্তু আমি দেখলাম যে এটা একটা লাইভে শেষ করা যাবে না, অনেকটা বড় ব্যাপার। তো মোটামুটি একটা ওভারঅল আজকে দেব। এবার তোমরা কমেন্টস করো, গার্জিয়ান বা স্টুডেন্ট যদি কেউ বসে থাকো, তো তারা কমেন্টস করো পার্টিকুলার কোন ফিল্ডের উপর আর একটু ডিটেলে জানা দরকার, তো সেটা নিয়ে আমি আবার পরে লাইভ করব। ঠিক আছে, তো আমি ওভারঅল যেটা আজকে বলবো সেটা হচ্ছে যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক যে কোনো বোর্ডই হোক না কেন, যার আমি বেসিক্যালি আছে কিন্তু সায়েন্স নিয়ে বলবো, কারণ সায়েন্স নিয়েই আমার স্টাডিটা। অন্য আর্টস বা কমার্স, আর্টস তো না এখন হিউম্যানিটিস বলে, তো এটা নিয়ে কিন্তু আমি কোনো স্টাডি করিনি, আমি বলতেও পারবো না। হয়তো ভবিষ্যতে যদি দেখি যে সায়েন্সটা কভার হয়ে গেছে, তারপরেও আমার নিজেরও ইন্টারেস্ট আছে অন্য ফিল্ডগুলো নিয়ে স্টাডি করার, তাহলে তখন করব, করে আবার ভিডিও করে বলবো আর কি, লাইভ করব বা ভিডিও করব করে বলবো। তো এখন বেসিক্যালি আমি সায়েন্স এবং বিশেষ করে বায়োসায়েন্স, যেহেতু আমার মেয়ে বায়োসায়েন্স নিয়ে পড়ছে, তো আমি বায়োসায়েন্সের উপরই বেসিক্যালি করেছি, এবং ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স নিয়ে আমি কিছুটা বলতে পারবো। ঠিক আছে, তো রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করুন। রিকোয়েস্ট কোথা থেকে অ্যাকসেপ্ট করবো আমি বুঝতে পারছি না কি বলতে চাইছি। তো যাই হোক, এবার সঞ্জয় দেবনাথ, আচ্ছা সঞ্জয় দেবনাথ আমার দেওর। সিনথিয়া করছিস, তুমি যেভাবে স্টেপ বাই স্টেপ করেছো সেভাবেই ওভারঅল বলো, তারপরে সবাই নিজের রিকোয়ারমেন্ট অনুযায়ী তোমাকে জিজ্ঞাসা করুক। ভেরি গুড, ঠিক আছে। তো আমি তো একদমই এই নতুন নবিশ এই ব্যাপারটাতে, মানে লাইভে ব্যাপারটাতে, তো আমি শুরু করছি মোটামুটি। তো যেটা আমার মনে হয়েছে যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক তার অনেক আগে থেকেই হায়ার স্টাডির সম্বন্ধে
একটু ওয়াকিবহাল হয়ে নিতে হয়। কারণ হচ্ছে আমি সায়েন্সটা বেসিক্যালি সায়েন্স বলছি, অন্য কোনো সাবজেক্ট অন্য কোনো স্ট্রিম বলছি না আজকে। তো এবার যেটা হয় মাধ্যমিকের আগেই এখন তো বোধহয় ক্লাস 8 না 9, 8এই বোধহয় গ্রুপ ভাগ হয়ে যায়, কে সায়েন্স নেবে, কে হিউম্যানিটিস নেবে, কে কমার্স নেবে। তো সেই সময় মোটামুটি একটা মানসিকতা তৈরি হয়ে যায় কে কী নেবে, কোন সাবজেক্টের উপর কার কী দখল আছে, কার কী ভালো লাগছে। প্রথমেই বলে দিই যে গার্জেন বা বাবা মারা, প্যারেন্টসরা কিন্তু কোনো দিন, এটা বহু পুরনো ব্যাপার যে সায়েন্স পড়ো, এই সাবজেক্টটা পড়ো, এটাতে ভালো স্কোপ আছে, সেটা আমাদের সময় ছিল আমার মনে হয়েছে। এখন কিন্তু সেটা না, এখন সব সাবজেক্টের স্কোপ আছে এবং এখন অনেক ফ্লেক্সিবিলিটি আছে। যে যেটা নিয়ে পড়াশুনো করতে চায় সে সেটা নিয়ে যদি কিছুটা এগোনোর পর মনে হচ্ছে আমার এটা ভালো লাগছে না, তাহলে কিন্তু সে অন্য জায়গায় যেতে পারে। আমাদের সময় কিন্তু সেটা ছিল না। সেসব মানে ড্রব্যাকস যা আগের পরে সেগুলো আমি এখন বলছি না। তো প্রথমে আমি বলতে চাইছি যে ক্লাস 8এই মোটামুটি একটা প্রিপারেশন নিয়ে নিতে হবে যে আমার কোন সাবজেক্টটা ভালো লাগে। আমার ম্যাথসটা ভালো লাগে, আমি ম্যাথসের উপর এগোবো। আমার বায়োলজি ভালো লাগে বা আমার ফিজিক্স কেমিস্ট্রি ভালো লাগে, আমি তার উপর এগোবো। এইভাবে মোটামুটি সবাই বেছে নেয় যে আমি কোনটা নেব। এইবার হয়তো দেখা গেল ক্লাস 9, 10-এ ওঠা, 10-এর সিলেবাস আর 12-এর সিলেবাসের মধ্যে তো মানে আকাশ পাতাল তফাৎ, ঠিক আছে। তো 10-এ ওঠার পর দেখা গেল 11-এ পড়তে গিয়ে দেখা গেল যে না, আমার বাবা অঙ্কটা ভীষণ শক্ত লাগছে। 11-12-এর অঙ্ক আর ক্লাস 10-এর অঙ্কর মধ্যে আকাশ পাতাল তফাৎ। তো তাতে দেখা গেছে যে 11-12-এর অঙ্কটা ভীষণ শক্ত। তখন দেখা যাচ্ছে না, আমি অঙ্ক নিয়ে করবো না বাবা, আমি ফিজিক্স নিয়ে করবো, আমার ফিজিক্সটা ভালো লাগছে। এরকম অনেক হয়েছে, যেমন আমার মেয়ের ক্ষেত্রেই হয়েছে, আমি দেখেছি। ওর ক্লাস 9-10-এ ওর ফিজিক্স ভীষণ ভালো লাগতো। তার কারণ হচ্ছে ওর ফিজিক্সের টিচারটা ভীষণ ভালো ছিল। মানে স্যার যে এত ভালো করে ওকে পড়াতেন, ও ফিজিক্সের মধ্যে ভালোবাসা জন্মে গেল। ওর কেমিস্ট্রি টিচারটা সেভাবে ভালো পায়নি, তার ফলে ওর কেমিস্ট্রিটা ভালো লাগতো না। ও কিন্তু ক্লাস 9-10-এ বলছে আমি ফিজিক্স নিয়ে পড়বো, ফিজিক্স নিয়ে অ্যাস্ট্রোফিজিক্স পড়বো, এইসব বলছে আর কি। আর ঠিক আছে, তুমি যা পড়বে পড়বে। তারপরে ওর বায়োলজিটা ভীষণ ভালো লাগে, ওর ম্যাথসও ভীষণ ভালো লাগে। আমি বললাম তোমার যেটা ইচ্ছা সেটা নিয়ে পড়ো। এইবার যখন 11-12-এ উঠলো, 11-এ যখন ও পড়লো তখন আমি ওর বোর্ড চেঞ্জ করলাম। আমি ICSE ক্লাস 10 অবধি দিয়েছি, তারপরে আমি CBSE দিলাম। তাতে অনেক সমস্যা দেখা গেছিলো। এই সমস্যাগুলো আমি পরের কোনো লাইভে বলবো যে ICSE থেকে CBSE-তে যেতে গেলে কি সমস্যা হয়, কেন চেঞ্জ করবে বা চেঞ্জ করবে না কেন, সেইগুলো আমি সব ডিটেলে বলবো। মানে এটা একটা বিশাল জার্নি আমার। তো যাই হোক, ও যখন CBSE-তে গেল তখন দেখা গেল যে ওর কিন্তু টিচার পাওয়ার একটু সমস্যা হয়েছিল আমাদের চন্দননগরে। তার ফলে ও ফিজিক্সের ওপর ইন্টারেস্টটা পাচ্ছিল না। এবং ওর ক্লাস 9-10-এ মোটামুটি একটা ছিল বা ছোট থেকে ছিল আমি ডাক্তার হব, আমি নিট দেব, ডাক্তার হব মানে নিট দেব। আমার একটা মানসিকতা ছিল যে যদি ও মেডিকেলে না যায় তাহলে কিন্তু মলিকুলার বায়োলজি নিয়ে বা মলবায়ো বা মাইক্রোবায়োলজি নিয়ে পড়বে। এগুলো নিয়ে আমি সেই সময় থেকে ও 9-10 থেকে একটু একটু করে রিসার্চ করছিলাম। তাতে আমি দেখেছিলাম যে মলিকুলার বায়োলজির জন্য কিন্তু আমাদের কলকাতায় বা পশ্চিমবঙ্গে সেরকম কোনো কলেজ নেই, মলিকুলার বায়োলজির কোনো ইনস্টিটিউট নেই। সেই সময় কিন্তু আমি একটু একটু করে দেখতে শুরু করেছিলাম হালকা, কিন্তু আমারও ওই সাবজেক্টটা ভালো লাগতো। তখন আমি ভেবেছিলাম এই সাবজেক্টটা নতুন সাবজেক্ট, এই সাবজেক্টের মধ্যে কিন্তু খুব ইন্টারেস্ট আছে, করতে পারিস। যদি মেডিকেলটা ভীষণ শক্ত, মেডিকেলে যদি না চান্স পাস তাহলে কিন্তু এটা নিয়েও এগোতে পারিস। তার মাঝখানে তোর ফিজিক্স ভালো লাগছিলো, আমি ফিজিক্স নিয়ে পড়বো, এইসব হচ্ছিল। এইবার যখন 11-এ উঠলো তখন কিন্তু আমরা 11-এ না ক্লাস 10-এই মোটামুটি ঠিক করে ফেলেছিল ও নিট দেবে, ও কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ে যাবে না। আমি আমার দিকটা থেকে বললে আমার বোঝাতে সুবিধা হবে, সেজন্য আমি আমার মেয়ের রেফারেন্স ধরেই বা আমার রেফারেন্স ধরে আমি বলছি। তো তখন যখন ও 11-এ উঠলো, আমরা ক্লাস 10-এই ঠিক করলাম যে ও বললো আমি ঠিক আছে আমি মেডিকেলে যাব, কিন্তু আমি ইঞ্জিনিয়ারিং করবো না। ওটারও একটা কারণ আছে, সেগুলো আমি এখন বলছি না। ইঞ্জিনিয়ারিং আমি করবো না, বেসিক্যালি যেহেতু আমি বায়োসায়েন্স নিয়ে যে কথা বলবো তাই আমি বলছি এটা। তারপরে আমরা তখন বললাম ঠিক আছে তাহলে নিটে যদি বসতে হয়। তখন আমার মনে হচ্ছিল আকাশটা বেস্ট। সেই সময় আকাশ ছাড়া অ্যালেন ছিল, নিটে মানে 1 নম্বরে আকাশ ছিল। মোটামুটি লোকজনের থেকে জানলাম শুনলাম, বললো হ্যাঁ আকাশ ইনস্টিটিউট ভীষণ ভালো।
করতে পারে আকাশে। তা আকাশের কিছু এন্ট্রান্স হয়, সেই এন্ট্রান্সগুলো যদি এন্ট্রান্সের উপর রেজাল্টের উপর স্কলারশিপ দেয় ওরা, ওদের বেশ অনেকটা প্যাকেজ, তখনই 3 লাখ টাকা প্যাকেজ ছিল, আমি 2019-এর কথা বলছি। তো আকাশ ইনস্টিটিউটে যদি অনলাইন কোর্স করলে কম খরচটা কম হয়, কিন্তু অফলাইন যদি ক্লাসরুম কোর্স হয় তাহলে প্রায় 3 লাখ টাকার মতো সেই সময় আকাশ নিত। আর ওদের একটা পরীক্ষা হয় আকাশের, সেটা ওই ক্লাস 10-এর আগেই হয়ে যায়, এবং ক্লাস 9 থেকেও আকাশে ইনস্টিটিউটে ভর্তি করানো যায়। 9, 10, 11, 12 4 বছরেরও কোর্স আছে, আবার ক্লাস 10, 11-এরও কোর্স আছে, 11, 12-এরও কোর্স আছে, শুধু 12-এর কোর্স আছে। আকাশের ওয়েবসাইটে গেলে ভ্যারাইটি অফ কোর্স আছে, দেখতে পারে লোকজন, যার ইন্টারেস্ট হবে আকাশের ওয়েবসাইটে গেলে কিন্তু দেখতে পাবে। আকাশ আছে, অ্যালেন আছে, এখন আন একাডেমি হয়েছে, মাঝখানে হয়েছিল, মাঝখানে একটা কি হলো, খুব শাহরুখ খান অ্যাড করতো, ওটা আমি ঠিক মনে করতে পারছি না ওটা এখন এক্স্যাক্টলি। তো সেইটাও উঠেছিল খুব, যে ওরা স্টাডি মেটেরিয়াল দেয়, ক্লাসরুম কোর্স করায়, অনলাইনে কোর্স করায়। তো যাই হোক, আকাশটা আমার বেস্ট লেগেছিল। আমি অনেকের সঙ্গে কথা বলে আমি ওকে 11-এ আকাশে ভর্তি করলাম। ও স্কলারশিপ পেলে অনেকটাই, প্রায় পরীক্ষা দিয়ে ও স্কলারশিপ পেয়েছিল, প্রায় 1.5 লাখ টাকার মতো আমার লেগেছিল, সেগুলো ইনস্টলমেন্টে দেওয়া যায়। এখন ব্যাপারটা হচ্ছে যে আমি দেখেছি শুধুমাত্র আকাশে পড়েই যে কোনো ছেলে মেয়ে যদি মনে করে যে, আমার বাবা মা মনে করে যে আকাশ বা এই ধরনের ইনস্টিটিউটে পড়েই নিটে ক্র্যাক করবে, সেটা কিন্তু হয় না, বেসিক্যালি হয় না। তার কারণ হচ্ছে এখন দেখতে পাচ্ছি নিটে প্রায় 16 লাখ ছেলে মেয়ে অ্যাপ্লাই করছে, তার মধ্যে বোধহয় 12, 14, 15 লাখ ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে, সিট হচ্ছে 1 লাখ। মানে প্রাইভেট নিয়েও আমি বলছি, একদম এক্স্যাক্টলি আমি পরিসংখ্যানটা বলতে পারবো না। আমি সেই সময় মানে 2014-15-তে আমি দেখেছি যে 2014-15 না, 14-15 ভুল বলছি, 2019 তো, 20, 21, 22 ওই সময় আমি দেখেছি প্রায় 14-15 লাখ ছেলে মেয়ে পরীক্ষা দেয়। আমি এই বছরেরগুলো বলতে পারবো না, 2020, 21 এইগুলো বলবো। তো 12 লাখ ছেলে মেয়ে, 14 লাখ ছেলে মেয়ে ফর্ম ফিল আপ করেছে, 12 লাখ 13 লাখ ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে, সিট হয়েছে 1 লাখ, 1 লাখ 20, 25 অল ওভার ইন্ডিয়াতে। তো এই যে কম্পিটিশানটা, এই কম্পিটিশানটা বলবো কি, আমার বলতেও খারাপ লাগছে, মনে হয় যেন একটা ফেক কম্পিটিশান। একটা 14 লাখ ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে, তার মধ্যে 1 লাখ 20, 25টা সিট। তো সেই কম্পিটিশানটা কি মারাত্মক একটা কম্পিটিশান, যেটা মানে কি বলবো, তার কোনো মনে বেসলেস একটা কম্পিটিশান আমার মনে হয়েছে। এবং যেই ছেলে মেয়েটি মনে করবে যে আমি ডাক্তার হব, বা যেই আমি ইঞ্জিনিয়ারিংয়ের কথা পরে যাচ্ছি, ইঞ্জিনিয়ারিং সিট অনেক, আমাদের ভারতবর্ষে অনেক কলেজ, আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রচুর কলেজ, প্রাইভেট কলেজ হয়েছে প্রচুর, এখন যেটা ডাক্তারি তো প্রাইভেট কলেজ হচ্ছে। কিন্তু এই যে কম্পিটিশানটা, এই কম্পিটিশানটা আমার মনে হয় একটা ফেক কম্পিটিশান। 16 লাখ 14 লাখ ছেলে মেয়ে পরীক্ষা দেয়, তার মধ্যে 1 লাখ 1.5 লাখ সিট, এটা একটা কম্পিটিশান? আমার মনে হয় আমি বুঝেছি যে এটা কম্পিটিশান না। এটা কি? আচ্ছা, এবার যেই ছেলেটি বা যেই মেয়েটি মনে করবে আমাকে ডাক্তার হতে হবে, সেই ছেলেটি বা সেই মেয়েটি মেডিকেলে চান্স পাবে। বাবা মা, ফ্যামিলি, শিক্ষক, আত্মীয় স্বজন যে চাক, কেউ বললে হবে না। শুধু যখন সেই স্টুডেন্টটা মনে করবে আমি ডাক্তার হব, সেই ছেলেটি বা সেই মেয়েটি ডাক্তার হবে। এটা একদম পরিষ্কার একটা ইকুয়েশন। কারোর বাবা মা বলে দিলে সেটা হবে না, কারোর টিচার বলে দিলে সেটা হবে না। সে যে যত ইনস্টিটিউটে পড়ুক, 5টা ইনস্টিটিউট থেকে স্টাডি মেটেরিয়াল আনুক, তার বাবা মা লাখো লাখো টাকা খরচা করে ফেলুক, হবে না। হ্যাঁ, এবার হচ্ছে আমি যেটা বলতে চাইছি সেটা কিন্তু সরকারি কলেজের কথা বলতে চাইছি। যদি প্রাইভেট কলেজে পড়ে তারও একটা নাম্বার, একটা স্কোর করতে হয়, তারপরে তো কোটা আছে, সেগুলো নিয়ে আমি যাচ্ছি না, তার একটা স্কোর করতে হয়, সেই স্কোরের বেসিসে চান্স পায়। সেই কোরের বেসিসে ম্যানেজমেন্ট কোটা আছে অনেক, মানে ম্যানেজমেন্ট কোটার পার্সেন্টেজ আমি এখন বলতে পারবো না, সব ভুলে গেছি ম্যানেজমেন্ট কোটার পার্সেন্টেজ কত। তাতে আমি রাফলি এটুকু বলতে পারি 1 কোটি নিচে। আজকাল মানে শান্তিনিকেতনেও একটা কলেজ হয়েছে, সেখানে
আমাদের আগে কেপিসি যাদবপুরে ছিল, সেখানে আমি বলছি 7-8 বছর আগে 35 লাখ টাকায় ডাক্তারি হয়ে যেত, এখন সেটা প্রায় 1 কোটি টাকা হয়ে গেছে। এবং আমি হয়তো ভুলও বলতে পারি, একটা রাফলি বলছি, 1 কোটির নিচে ম্যানেজমেন্ট কোটায় কোথাও ভারতবর্ষে কোথাও এখন ডাক্তারি পড়ানো যায় না। তো ম্যানেজমেন্ট কোটা বাদ দিয়ে বাকি যেগুলো আছে সেগুলোতে কিন্তু এই রকমের কম্পিটিশান একটা। তো যেই ছেলেটি বা যেই মেয়েটি মনে করবে আমি ডাক্তার হব, সে হয়তো একবার দিয়েছে, হয়নি, অনেকেই আছে 2বার 3বার দিয়ে। আমার মেয়ের সঙ্গেই পড়েছে, এরকম বন্ধু আছে যে প্রথমবার হয়নি, দ্বিতীয়বার হয়নি, 3বারের বারেও হয়তো অনেকে পেয়েছে। সে মনে করছে আমি ডাক্তার ছাড়া আমি কিছু পড়বো না, ঠিক আছে। তো এটা গেল মেডিকেল লাইন। এইবার 11, সেই জন্য বলছি, যদি কোনো বাচ্চা বা মা মনে করে, বা বাচ্চা খুব ছোট বয়স থেকে তো সে বোঝে না যে আমি ডাক্তার হবো কি ইঞ্জিনিয়ার হবো, মোটামুটি মা বাবারা একটু গাইড করে দেয়, তাহলে কিন্তু তাকে ওই জায়গা থেকে ক্লাস 7-8 থেকে আমি বলবো একটু একটু করে প্রিপারেশন নিতে হবে। আগে কিন্তু সেটা ছিল না, 11-12-এ পড়লেই হয়ে যেত, এখন কিন্তু সেটা নয়। তার কারণ হচ্ছে 11-12-এর যে সিলেবাসটা আর জয়েন্ট বা মেডিকেলের যে সিলেবাসটা, সেই সিলেবাসটার মধ্যে প্রচুর তফাৎ, ফারাক প্রচুর। তার ফলে কি হয়, ছেলেমেয়েরা যখন 11-12-এ গিয়ে নিট বা জয়েন্টের পড়াশুনো শুরু করে, তখন দেখা যায় যে তারা 11-12-এর স্কুলের পড়াটা করবে না ওই পড়াটা করবে, সেই দুটোকে ব্যালেন্স করতে পারে না। যার কারণে দেখা গেছে ক্লাস 12-এর পর অনেক ছেলেমেয়েরা 1 বছর ড্রপ দেয়। যদি সেইভাবে মনে করে যে আমি ডাক্তার হব বা আমি ইঞ্জিনিয়ার হব, আমি জেনারেল লাইনে পড়বো না বা আমি অন্য কোনো জায়গায় যাব না, তখন অনেক সময় দেখা গেছে 1 বছর ড্রপ দেওয়ার পর সেই ছেলেটি বা মেয়েটি কিন্তু একদম সোললি শুধু ওইটা সাবজেক্টগুলোই পড়ে কিন্তু ওরা ক্র্যাকও করে ফেলে এবং ভালো জায়গায় চান্সও পেয়ে যায়। 1 বছর পায় না, পরের বছর অনেকেই জেনারেল লাইনে জাস্ট একটা নামকা বাস্তে একটা কলেজে এন্ট্রি নিয়ে নেয়, নেওয়ার পর তারা কিন্তু কলেজের পড়াটা করে না, একটা 30% 40% একটা পার্সেন্টেজ, মিনিমাম পার্সেন্টেজ আছে, সেটা করে সেটা করার পর ওরা কিন্তু ক্র্যাক করে ফেলে। তো সেই কারণে আমি বলছি যে এটা এমন একটা শক্ত জিনিস যে ছেলে আর কলেজের বা স্কুলের 11-12 স্কুলের পড়াটা কীরকম হয়, দেখা যায় যে চ্যাপ্টারটা ফার্স্ট টার্মের পরীক্ষা, সেই চ্যাপ্টারটা মানে এই যে স্টাডি মেটেরিয়ালগুলো দেয়, যে ইনস্টিটিউটগুলোতে ছেলেমেয়েরা পড়ে, বা যে টিচারের কাছে স্পেশালাইজ কিছু টিচার আছেন যারা এই জয়েন্টের বা নিটের জন্য প্রিপারেশন নেওয়ান, তারা কিন্তু আলাদা করে ক্লাস করান। আমার সব রকম অভিজ্ঞতা আছে। আমার মেয়ে নিট দেবে বলেছিল, আমি আকাশে ভর্তি করিয়েছিলাম, তাতে দেখা গেছে আকাশে ফার্স্ট 2 মাসে যে সাবজেক্ট, যে কোর্সটা ওরা পড়াচ্ছে, স্কুলে কিন্তু সেটা পড়াচ্ছে না। স্কুলে অন্য সাবজেক্টে অন্য চ্যাপ্টার পড়াচ্ছে। তার ফলে কি হয়েছে, ও স্কুলের পড়া করতে গিয়ে দেখা গেছে যে ও এই ইনস্টিটিউটের পড়াটা করতে পারছে না। এরা যে পরীক্ষাটা নিচ্ছে, স্কুলের পরীক্ষাটা আলাদা হয়ে যাচ্ছে। অনেক বাচ্চাই হয়তো কোপ আপ করে নিতে পারে, দুটো একসঙ্গে প্যারালালি চালাতে পারে, সেই বাচ্চার সংখ্যা কিন্তু কম। তারা হয়তো এক্সট্রাঅর্ডিনারি ইন্টেলিজেন্ট বাচ্চা হয়, এক একটা বাচ্চা এক এক রকম হয়, কিন্তু সব বাচ্চা সেগুলো কিন্তু করতে পারে না। আমরা যেরকম আগে বুঝতাম না, আমরা এর ভেতর দিয়ে গেছি, তাই আমরা বুঝতে পেরেছি ব্যাপারটা কতটা শক্ত, একটা বাচ্চার পক্ষে নেওয়াটা কতটা ডিফিকাল্ট। সেই কারণেই কিন্তু আমার এই লাইফটা, এর মধ্যে যে না ঢুকবে সে কিন্তু বুঝতে পারে না। আমিও অনেককে জিজ্ঞেস করেছি, অনেককে বলেছে অনেক কিছু, কিন্তু যে এর মধ্যে দিয়ে যাবে সেই একমাত্র বুঝতে পারবে এই জিনিসটা কেমন। তো তার ফলে দেখা গেছে যে এই সমস্ত ইনস্টিটিউটগুলোতে দেওয়ার ফলে কি হয়েছে, ইনস্টিটিউটগুলো প্রতি সপ্তাহে প্রতি মাসে যে পরীক্ষাগুলো নেয়, সেই চ্যাপ্টারগুলোর সঙ্গে স্কুলের চ্যাপ্টারের কোনো মিল থাকে না। তার ফলে তারা সেগুলো করবে না, স্কুলের পড়াটা করবে, এবং সবারই ইচ্ছে থাকে যে বোর্ডের রেজাল্টটা ভালো করতে হবে। অনেক টিচার আমি পেয়েছি আমার মেয়ের জন্য যে স্যার বলেই দিচ্ছেন, দেখো বোর্ডের রেজাল্ট নিয়ে তুমি কিন্তু ভেবো না, বোর্ডের রেজাল্ট হয়তো অতটা ভালো হতে নাও পারে, কিন্তু তোমার এইটাকে তুমি যদি ফোকাস করো তোমার এটা ভালো হবে। যেমন ফিজিক্সের ক্ষেত্রে ইট ইজ ভেরি টাফ। ফিজিক্সের জয়েন্টের বা নিটের থেকে জয়েন্টের অঙ্ক আরও বেশি শক্ত ফিজিক্সের। পুরো অন্য রকম একটা বই, অন্য শক্ত সিলেবাস, এবং সেইটা করতে গিয়ে দেখা গেছে ছেলেমেয়েরা কিন্তু স্কুলের পড়াটা করতে পারছে না। সবাই তখন মনে করছে আগে স্কুলের পড়াটা করি ভাই, ফেলে রাখি, ওটা পরে করবো। এই করতে গিয়ে কিন্তু দুটো ব্যালেন্স করতে গিয়ে কিন্তু হিমশিম খেয়ে যায় ছেলেমেয়েরা, এবং ওদের মধ্যে একটা বিভৎস একটা
বিশ্রী রকমের চাপ আসে, ডিপ্রেশন আসে, মানে যেগুলো সমস্ত নেগেটিভ। সেই কারণে আমি বলবো প্যারেন্টসরা যদি কোনো বাচ্চার নিজে থেকে পছন্দ হয় যে আমি এটাই পড়বো, তাকে ওটাই ছেড়ে দেওয়া উচিত। কারণ এই জিনিসটা কিন্তু বাইরে থেকে জোর করলে হয় না। আমার মেয়ে প্রথমে বলেছিল আমি মেডিকেলে যাব, মেডিকেলের জন্য ওকে আমি ভর্তি করালাম। তারপরে ও 11-এ পড়তে পড়তে পুরো ও ঠিক একদম এটা স্কুলের স্যাররা স্কুলের জন্য 11-এর জন্য স্যাররা পরীক্ষা নিচ্ছে, এদিকে আকাশ পরীক্ষা নিচ্ছে, ও এটা পারছে না ওটা পারছে না। আমি আবার আকাশের সঙ্গেও আরেকটা টিউশন দিয়েছিলাম বেহালাতে, খুব নাম করা টিচার, ভুলে গেছি নামটামগুলো এখন। যেহেতু আমি চন্দনাও থাকে, আমি ভাবছিলাম কলকাতার ভালো টিচার পাবো, আমি দিয়েছিলাম। মেয়ে আকাশ থেকে চলে যেত সেই বেহালায় পড়তে, সেইখান থেকে পড়ে জিজ্ঞেস করেছিলাম তুই পারবি, বলেছিল হ্যাঁ পারবো, করবো। মানে শনি রবি মানে আমার এই চলছিল, তারপরে বাড়ি যেত, মানে সে মানে একটা বিভৎস অবস্থা। সেই করতে করতে করোনা চলে এলো, কোভিড চলে এলো। তার ফলে কি হলো, সমস্ত জিনিস অনলাইন হয়ে গেল। অনলাইন হয়ে যাওয়াতে দেখা গেল যে ছেলেমেয়েরা বইটাকে, আমার মেয়ের ক্ষেত্রেও হচ্ছে এবং অনেকের ক্ষেত্রে হচ্ছে, এত ডিপ্রেশনে চলে এলো যে বইটা ভালো লাগছে না, মানে বই দেখতে বিরক্ত লাগছে। আর 11-12-এর পড়া আর নিট বা জয়েন্টের পড়ার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে, মানে ভীষণ অ্যাডভান্স লেভেলে পড়তে হয়। তার কারণে ক্লাস 8-9 থেকে শুরু করে দিলে একটু একটু করে বেটার। মানে ক্লাস 11-এ গিয়ে আমি 12-এর শেষে আমি নিট দেবো, জয়েন্ট দেবো, খুব ইন্টেলিজেন্ট বা এক্সট্রা অর্ডিনারি বাচ্চা ছাড়া এটা কিন্তু খুব ডিফিকাল্ট আছে। প্রাইভেট কলেজগুলোর কথা আমি বলছি না, আমি কিন্তু সরকারি কলেজগুলোর কথাই বলছি আজকে। আচ্ছা, এইবার দেখা গেল যে কোনো একটা বাচ্চা বলল আমি জয়েন্ট দেব, জয়েন্ট দিল, রেজাল্ট ভালো হলো না, কিন্তু হয়তো কলেজের রেজাল্টটা খুব ভালো হয়েছে। এরকম অনেকেই আছে যে আমি এটা লিখেওছিলাম যে প্ল্যানটা সবসময় এক অপশান এ অপশান বি করে রাখতে হয়, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল, আমরা করেই রেখেছিলাম। আমি আমার মেয়েকে বলেছিলাম যে তুমি নিট দাও, তোমার যদি নিটে না হয় তুমি প্ল্যান বিতে চলে যাবে, জেনারেল লাইনে প্রেসিডেন্সিতে পড়বে। আমার টার্গেট ছিল বায়োলজি নিয়েই যখন ও পড়বে, যেহেতু নিট দেবে সুতরাং ও বায়োলজি নিয়ে পড়ছে, বায়োলজি আর কেমিস্ট্রিটাও বেশি করছে এবং ফিজিক্সটাও করছে, কিন্তু ফিজিক্সটাও পরের দিকে যেহেতু ভালো টিচার পায়নি বলেও ফিজিক্সটা, টিচার পাওয়াটা একটা বিশাল ব্যাপার একটা সাবজেক্টকে ভালোবাসানোর জন্য, যেটা আমার ক্ষেত্রেও আমি দেখেছি যে টিচার ভালো পেলে সাবজেক্টটাকে বাচ্চারা ভালোবাসে। সেই জন্য আগে আমাকে দেখতে হবে যে টিচার হ্যাঁ এখন সব কি টিচার গুলিয়ে খাইয়ে দেবে সেটাও নয়, কিন্তু কিছু জিনিস আছে যেগুলো কিন্তু প্রাইমারিলি টিচারকে বোঝাতে হয়। টিচার যদি ওই ব্যাপারটা ইন্টারেস্ট গ্রো করায়, বাচ্চাটা সাবজেক্টটাকে ভালোবাসবে এমনিতেই। এটা টিচার, সেটা মা বাবাও হতে পারে, বাইরের টিচার হতে পারে, যে কেউ হতে পারে, আগে ওকে দিতে হবে। এখন তো আর একটা খুব ভালো জিনিস হয়েছে, এটা আমি নিচু ক্লাসের ক্ষেত্রে আমি বলতে পারবো না, কিন্তু আমি জানি ফিডব্যাক ভালোই হবে, সেটা হচ্ছে ইউটিউবে কিন্তু খুব ভালো রকমভাবে পড়াশুনো করা যায়। মানে আমার মেয়ে তো হায়ার স্টাডিজে খুব ভালো ইউটিউব হেল্প পেয়েছে, ও প্রচুর জিনিস ইউটিউব থেকে পড়তো এবং সমস্ত বাইরের যে লেকচারার, বিদেশে সমস্ত লেকচারাররা যারা প্রফেসররা তাদের ইউটিউবটাও ফলো করতো। এগুলো আমি বড় উঁচু ক্লাসের কথা বলছি, নিচু ক্লাসের জন্য কিন্তু ইউটিউবটা খুব ভালো একটা গাইডেন্স। তো আগে সাবজেক্ট সম্বন্ধে ভালোবাসতে হবে, সাবজেক্টটাকে ভালোবাসতে হবে, তবে সে ঠিক করবে, ডিসাইড করবে যে আমি কি নিয়ে পড়বো। এইবার যদি কোনো বাচ্চা মনে করে যে হ্যাঁ আমার বায়োলজি ভালো লাগছে, আমি নিট দেবো, মেডিকেল দেবো, সেটার একটা ভীষণ শক্ত একটা ব্যাপার। তাকে ছোট থেকে ক্লাস 8-9 থেকে কিন্তু তাকে প্রিপেয়ার করতে হবে যে তুমি ভাই নিট দেবে, তোমাকে কিন্তু এখন থেকে একটু একটু করে স্কুলের কলেজ পড়াটা ছেড়েও বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি তোমাকে একটু অ্যাডভান্স স্টাডি করতে হবে। এই অ্যাডভান্স স্টাডি মেটেরিয়ালগুলো কিন্তু এখন গুগল সার্চ করে ইউটিউব দেখে কিন্তু খুব ভালো পাওয়া যায়। তো সেগুলো কিন্তু সবাই করতেই পারে, যার যদি ইচ্ছে থাকে, কোনো বাচ্চার মোটিভেশন থাকে, সে কিন্তু এগুলো আরামসে করে নিতে পারে। আমি কমেন্টস কি পড়তে পাচ্ছি, নিউ কমেন্ট দেখি, এটা তো লিখেছে দেখা যাচ্ছে মাধব গার্গী, অনেকেই ওয়াচিং, ঠিক আছে। যদি কারোর কিছু প্রশ্ন থাকে করতে পারো তোমার। আচ্ছা একটু আমি দেখে নিই, হ্যাঁ কে কি লিখছে। একটু সময় নিচ্ছি। হ্যাঁ
তো হ্যাঁ, যে এবার হচ্ছে কি যে দেখা গেল যে তার মানে নিট বা জয়েন্ট যেই দিক না কেন, ক্লাস এখন আর ক্লাস 11-12 থেকে শুরু করলে হবে না। ক্লাস 9-10 থেকে একটু একটু করে, একবারে আমি বলছি না ভীষণ পড়ো, এক গাদা পড়ো, কারণ 11-9-10-এর পর 11-12-এর যেই সিলেবাসটা, সেটা একটা হিউজ সিলেবাস। সেটাতেই ছেলেমেয়েরা হিমশিম খেয়ে যায়। সায়েন্সের কথা বলছি আমি, অন্য স্ট্রিম বলছি না। সেই জন্য যদি নিট বা জয়েন্টে যেতে চায় তাহলে কিন্তু তাকে ক্লাস 9, 8, 9, 10 থেকেই একটু একটু করে অ্যাডভান্স অঙ্ক, ফিজিক্সের অঙ্ক, কেমিস্ট্রির অঙ্ক, অ্যাডভান্স বায়োলজি, যে যেটা নিয়ে এগোতে চাইবে তাকে কিন্তু অ্যাডভান্স পড়তে হবে। এরপরে দেখা গেল যে ক্লাস 12-এর ছেলে মেয়েটার রেজাল্টটা খুব ভালো হলো, কিন্তু সে জয়েন্টে চান্স পেল না। অনেকেই কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের জন্য 1 বছর ড্রপ দেয়, যে প্রাইভেট কলেজে পড়বো না, আমরা গভর্নমেন্ট কলেজে যদি পাই পড়বো, সেই কারণে কিন্তু 1 বছর ড্রপ দেয়। এবং 1 বছর ড্রপ দেওয়ার পরে কিন্তু আমি অনেককেই জানি খুবই ভালো কাজ করেছে তারা, কিন্তু সেই কনসিস্টেন্সিটা থাকতে হবে যে আমি 1 বছর বাড়িতে বসে পড়বো। আমার অন্যান্য বন্ধুরা হয়তো অনেকেই ভালো কলেজে চান্স পেয়ে গেছে, অনেকেই আবার প্রাইভেট কলেজে পড়ছে, অনেকে জেনারেল লাইনে চলে গেছে, আমি বাড়িতে বসে কি সেটা করতে পারবো? এটা কিন্তু আগেই ভেবে নিতে হবে। অনেক সময় দেখা গেছে যে বাচ্চা বাড়িতে বসে আছে, সবার বন্ধুরা কলেজ যাচ্ছে, ওই সময় যেটা 18 বছরের একটা বাচ্চার হয়, অনেক বন্ধুরা কলেজ যাচ্ছে, আমি কলেজ যাচ্ছি না, সেই একটা ফ্রাস্ট্রেশন আসে। ঠিক আছে, তো সেইগুলোকে বুঝে নিতে হবে, তার সঙ্গে কথা বলতে হবে ভালো করে, যে তুমি কি করবে বোঝো, তুমি কি কলেজে, অনেকে আবার কলেজেও ভর্তি হয়, 2-1টা ক্লাস করে দেখে, ফোকাসটা করে কিন্তু জয়েন্ট বা নিটের উপর। এইবার হচ্ছে যে এগুলো গেল জয়েন্ট, নিট। অনেকে ক্লাস 10-এর পর পলিটেকনিক দেয়, পলিটেকনিক দিয়েও কিন্তু আমি দেখেছি খুব মিডিয়কার বাচ্চা, খুব মানে খুব ইন্টেলিজেন্ট, খুব ব্রিলিয়ান্ট, খুব স্টুডিয়াস, এরকম বাচ্চা নয়, খুব অ্যাভারেজ বাচ্চা, কিন্তু তার পড়াশুনো করার ইচ্ছে আছে, সে তার দাঁড়ানোর ইচ্ছা আছে, এরকম বাচ্চাও তো আছে অনেক। সেই বাচ্চাদের কিন্তু আমি দেখেছি ক্লাস 10-এর পর, 10-এর রেজাল্টটা মোটামুটি সবারই ভালো হয়, যারা একটু পড়াশুনো করে তাদের সবারই রেজাল্ট কিন্তু ভালো হয়, সেটা তো যে কোনো বোর্ডের আমি বলছি। একটু পড়াশুনো করলেই কিন্তু 80%, 90%, 80% তো পাওয়াই যায়, 90% পেতে হয় বেশ শক্ত, 95% পাওয়া ভীষণই শক্ত। যে যতই বলুক, আজকের দিনে অনেকেই বলে 95% পাওয়া কোনো ব্যাপার না। আমি বলবো যে কোনো বোর্ডে 95% পাওয়া ভীষণ শক্ত আজকের দিনেও। 80% পাওয়া মোটামুটি ভালো করে পড়াশুনো করলে, রেগুলার করলে 80% উঠে যায়। এইবার যে এরকম আছে, অনেকেই আছে আমি জানি, যে তারা মাধ্যমিকের পর কিন্তু টেকনিক্যালে চলে যেতে চায়, তারা কিন্তু পলিটেকনিক পড়ে ফেলে, এবং পলিটেকনিক 3 বছর পড়ার পর ল্যাটারাল এন্ট্রি দিয়ে বিটেক করে, বিটেক করার পর এমটেক করে পিএইচডি করে কিন্তু বিশাল জায়গায় চলে যায়। তো যারা মনে করবে যে না, আমি প্রথমেই আগে পলিটেকনিকে আমার রেজাল্ট ভালো আছে, কিন্তু পলিটেকনিকে ডাইরেক্ট হয়ে গেছে, তারা কিন্তু ওই দিকটাও যেতে পারে, ওটাকে দিয়েও কিন্তু শাইন করে উপরে ওঠা যায়, টেকনিক্যাল খুবই ভালো। আচ্ছা, এইবার যে বাচ্চাটার মনে হলো যে আমি জেনারেল লাইনে পড়বো, অথবা যেমনি আমার মেয়ের ক্ষেত্রে প্ল্যান বি ছিল, যদি তোমার নিট না হয় তুমি পরের বছর বসবে কি বসবে না। করোনা হয়ে গেল, আমার মেয়ে বাড়ি বসে গেল, আমার পুরো অনলাইনে ক্লাস, অনলাইনে পড়াশুনো, আমরা থাকি না বাড়িতে, ওর লাইফে পুরো এই একটা ঘর বন্ধ করে শুধু বই ছাড়া ওর কিছু ছিল না। ও মারাত্মক ডিপ্রেশনে চলে গেল। ও বলল আমার বই দেখলে কান্না পাচ্ছে, আমার ল্যাপটপটা বাড়ি থেকে ছুঁড়ে ফেলে দিতে ইচ্ছে করে। আমি বললাম কোনো জোর নেই, তোমাকে কেউ ডাক্তার হতে বলছে না, তোমার যদি ভালো না লাগে তুমি পড়ো না। প্রথম 11 তো গেল, 11-এর পর 12-এর সময় ওদের বললো যে 12-এ পরীক্ষা হবে কি হবে না হবে, একবার বলছে 12-এর পরীক্ষা হবে, একবার বলছে হবে না। তার ফলে একবার ও নিজের বই নিয়ে বসছে, একবার ও কলেজের স্কুলের বই নিয়ে বসছে। তার ফলে কি হচ্ছে, নিট বারবার বলছি, স্কুলের পড়া আর জয়েন্ট বা নিটের পড়ার মধ্যে আকাশ পাতাল তফাৎ, দুটো একসঙ্গে করা মারাত্মক ডিফিকাল্ট। যদি কোনো বাবা মা মনে করে যে দুটো একসঙ্গে হয়ে যায়, সেটা হয় না, বাচ্চাদের ওপর প্রচণ্ড প্রেশার পড়ে। এবং তার ফলে কি হচ্ছে, দেখা গেল যে একবার বলছে স্কুলের পরীক্ষা হবে, একবার বলছে হবে না। এই করতে করতে দেখা গেল ওই সময়ের ফেজটায় যে অনেক বাচ্চা কি হয়েছে, ডাইভার্ট হয়ে গেল, তাদের কিন্তু ওই যে ফোকাসটা ছিল জয়েন্ট দেবো নিট দেবো, সেই ফোকাসটা কিন্তু চলে গেল, কারণ তাদের বই ভাল লাগছে না, কারণ তাদের কোনো জীবনে কিচ্ছু নেই, শুধু বই। আমার মেয়ের ক্ষেত্রেও তাই হলো। আমার মেয়ে বলল যে আবার 11-12-এর বই আর ভালো লাগছে না, মা আমি
আমি নিট দেবো না, প্রথম বছরও বললো আমি নিট দেবো না। আমি বললাম তুমি কিছু তো পড়েছো, তুমি নিটটায় গিয়ে একবার বসো, জাস্ট বসো। আমি বলবো যারা মনে করবে যে আমি ওই পরীক্ষাগুলো দেব, তারা কিন্তু প্রথম বছর প্রিপারেশন না হলেও পরীক্ষায় অন্তত গিয়ে বসুক। পরীক্ষায়, কম্পিটিটিভ পরীক্ষায় বসার একটা অনেক প্লাস পয়েন্ট আছে, কারণ ওই হলের মধ্যে, ওই এনভায়রনমেন্টের মধ্যে 3 ঘন্টা বসে একটা পরীক্ষা দেওয়া, আমি কতটা নামাতে পারছি, আমার কতটা টেনশন হচ্ছে, কতটা টেনশন হচ্ছে না, সেইগুলো দেখার জন্য প্রথম বছর পরীক্ষাটা অবশ্যই বসবে। এবং আমার মেয়েও পরীক্ষাটায় বসেছিল। আমি ও ও বসতে চাইছিল না, বলে আমি কিছু পারবো না। আমি বললাম তুমি বসে বসে পেন্সিল কামড়াবে, কিন্তু তুমি পরীক্ষাটায় বসো। পরীক্ষা বসে, পরীক্ষা দিয়ে এসে ও আমাকে বলেছিল আমি সামনের বছর যদি ভালো করে পড়ি মা আমি নিট পেয়ে যাব। তো আমার এইটা শুনেই ভালো লেগেছিল। আমি বলেছিলাম তুমি এই যে বললে যে আমি যদি সামনের বার ভালো করে পরীক্ষা দিই তাহলে আমি নিট পেয়ে যাব, এটার জন্যই আমি তোমাকে বলেছি পরীক্ষায় গিয়ে বসো। তো এইটাই আমি বলছি, যদি কোনো ছেলে মেয়ে মনে করে আমি বসবো কম্পিটিটিভ এক্সামসে, তাহলে তার প্রিপারেশন হয়তো প্রথম বছর হয়নি ভালো করে, বা সে নিজেও কনফিডেন্ট না আমার পরীক্ষাটা ভালো হবে কি হবে না, তবুও কিন্তু সে পরীক্ষার হলে গিয়ে বসুক, পরীক্ষাটা দিক। ওই দিনটা অনেক কিছু ম্যাটার করে। অনেক সময় হয়েছে খুব ভালো প্রিপারেশন হয়নি, কিন্তু ওই দিনটা ওর কাছে ম্যাটার করে গেছে, ওই দিনটাতে কিন্তু ও মেরে দিয়ে বেরিয়ে এসছে, রেজাল্ট কিন্তু ওর ভালো হয়ে গেছে। তো সেই জন্য পরীক্ষাটাই বসা উচিত। এইটার মধ্যে আমি আরেকটা কথা বলি, ছোটবেলা থেকে না অনেক পরীক্ষা আছে, অলিম্পিয়াড আছে, ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট পরীক্ষা আছে, এই ধরনের পরীক্ষাগুলো কিন্তু বাচ্চাদের এনকারেজ করা উচিত। আমার মেয়ে সমস্ত পরীক্ষা দিত ছোটবেলায়, কিন্তু তার কোনো জোর ছিল না এত পাবে এত নাম্বার পেতে হবে না, কি তার জন্য আলাদা কোনো প্রিপারেশনও নিত না। সায়েন্স ট্যালেন্ট ছোটোবেলা থেকে পরীক্ষাগুলো দিলে কি হয়, কম্পিটিটিভ এক্সামসগুলো কীরকম হয়, কতটা টাইমের মধ্যে শেষ করতে হয়, ওই মার্ক করতে হয়, সার্কেল করতে হয়, এই ধরনের প্র্যাকটিসগুলো ছোটো থেকে হয়ে যায়। তার ফলে পরীক্ষার হলে গিয়ে এগুলো নিয়ে কিন্তু কোনো আলাদা টেনশন হয় না, যেটা অনেক বাচ্চাই যদি প্রথম কম্পিটিটিভ পরীক্ষা দিতে যায় তাহলে কিন্তু তার এই একটা পরীক্ষার একটা টেনশন থাকে যে আমি রোল নাম্বারটা ঠিক লিখলাম, আমি যে সার্কেলগুলো করলাম সেটা মিলিয়ে করলাম, 1 নম্বরটা 2 নম্বরে লিখে দিলাম না তো। এরকম কিন্তু ভুল হয়েছে অনেক বন্ধুদের, আমার মেয়ের আমি জানি, ও পুরো ওএমআর শিটটা ও পুরো ভুল করে চলে এসেছে। এরকম হয়েছে ওএমআর শিট ও পুরো ভুল করে চলে এসেছে, এবং পরীক্ষার তখন হয়তো 8 ঘন্টা বাকি আছে, ওএমআর শিট তখন চাইছে টিচারের, মানে যে ইনভিজিলেটর ছিল তার কাছে, মানে কাজ যে আর চাইছে যে আমি ওএমআর শিটে ভুল করে মার্ক করে, প্রথমে ওরা পেন্সিল দিয়ে মার্ক করে, তারপরে পেন দিয়ে করে, এবং সেটা ভুল করে ফেলেছে। টিচার বলছে আর তোমাকে দেওয়া যাবে না, ইনভিজিলেটর বলছে এগুলো সমস্ত নিয়ম আছে, একটার বেশি আর ওএমআর শিট দেওয়া যাবে না। সেই জন্য আমি বলবো বাচ্চাদেরকে, যারা ছোট আছো 4, 5, 6 থেকে সায়েন্স ট্যালেন্ট পরীক্ষাগুলো হয়, তারা প্রত্যেকেই এই পরীক্ষাগুলো দিক। আমার মেয়ের সঙ্গে পড়েছে এরকম অনেকেই আছে, দিত না, বলতো এগুলো দিয়ে কিছু হয় না। আমি বলতাম না তুমি দাও, সব দাও, এবং ওগুলো দিত। ওরা কিন্তু বেশ ভালো প্রাইজও পায়, মানে ইন্টার মানে জোনাল একটা কম্পিটিশান, ওগুলোর মধ্যে একটা কম্পিটিশান থাকে, ইন্টার স্টেট কম্পিটিশান হয় ওগুলোর। তার ফলে বাচ্চারা কিন্তু প্রাইজ পায়, গোল্ড পায়, ব্রোঞ্জ পায়। এগুলো পরে কিছু কাজে লাগে না, এই সার্টিফিকেটগুলো কেউ দেখে না পরে, কিন্তু ওরা ছোট থেকে কম্পিটিটিভ এক্সামস দেওয়ার মতো একটা প্রস্তুতিতে চলে যায়। এটা হচ্ছে সব থেকে প্লাস পয়েন্ট ওই ছোটোবেলাকার পরীক্ষাগুলো দেওয়ার জন্য। এবং ওই পরীক্ষাগুলোতে আবার রাউন্ড আছে, মানে ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, এরকম ব্যাপার আছে। এইগুলোতে যদি অনেকে আছে খুব ভালো করেছে, ফার্স্ট মানে প্রথমে বোধহয় ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড হলো, তখন সেকেন্ড রাউন্ডে চলে গেল। সেকেন্ড রাউন্ড তো আবার বোধহয় অল ওভার স্টেট ওয়াইজ হয় না, বা অল ওভার ইন্ডিয়া ওয়াইজ হয়। তারপরে থার্ড রাউন্ডে গিয়ে, সেকেন্ড রাউন্ডটা বোধহয় স্টেট ওয়াইজ হয়, তারপরে থার্ড রাউন্ডে কিন্তু দিল্লি বম্বেতে গিয়ে হয়। তারপরে ওখানে সে আবার প্রাইজ আছে, এমনকি নাসাতেও নিয়ে যায় গোল্ড মেডেল, তারপরে ক্যাশ প্রাইজ, এগুলো কিন্তু আছে। তো ভালো ছেলেমেয়েরা কিন্তু এগুলো করে ফেলে, এরকম এক্সকারশনও করে, এক্সকারশনেও যায়। তো এইগুলো দিয়ে বাচ্চাদের কিন্তু এনকারেজ করতে হয় ছোটবেলা থেকে। এগুলো সমস্ত স্কুলগুলোতে আজকাল তো, মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের স্কুলেও আমি দেখেছি, প্রাইভেট স্কুল না গভর্নমেন্ট স্কুলগুলোতেও কিন্তু এই সায়েন্স ট্যালেন্টের একটা নোটিফিকেশান আসে যে যারা যারা সায়েন্স ট্যালেন্ট পরীক্ষাগুলো দেবে, অলিম্পিয়াড দেবে, তারা বলো কারা কারা দেবে, একটা টাকা নেয় মিনিমাম। এবং তার আগে ছোট ছোট বই পাওয়া যায় কিনতে, এগুলো কিন্তু অ্যামাজনে পাওয়া যায়, আরামসে অনলাইনে বই কিনে নেওয়া যায়। আমি কিনতাম পাতলা পাতলা চটি বই,
ওই পরীক্ষার 3-4 দিন আগে হয়তো একটু পড়ালাম, এগুলো সিলেবাস থেকেই আসে, বাইরে সেরকম কিছু আসে না এক্সট্রাঅর্ডিনারি। এগুলোর জন্য আলাদা করে পড়াশুনো করার মতোও কিছু দরকার নেই, শুধু ওরা পরীক্ষায় বসুক, একটা কম্পিটিটিভ মাইন্ড তৈরি হোক, কম্পিটিটিভ এক্সামসে বসুক, ভালো লাগে, একটা মেডেল পেলো, স্কুলের মধ্যে একটা প্রাইজ পেলো, এগুলোতে ওদেরও একটা এনকারেজমেন্ট হয়। তো এগুলো আমি করেছি আমার মেয়ের ক্ষেত্রে। ও তো মানে গোল্ড পেয়েছে, ব্রোঞ্জ পেয়েছে, সিলভার পেয়েছে। এবার যখন ও পেয়েছে তখন আমরা খুব অ্যাপ্রিসিয়েট, আমি সবসময় আমার মেয়েকে কিন্তু অ্যাপ্রিসিয়েট করতাম, যাই করতো আমি অ্যাপ্রিসিয়েট করতাম, এটা সবাই জানে, আমি ফেসবুকেও দিতাম, এ করতাম। তো অ্যাপ্রিসিয়েটটা করা খুবই দরকার। এইবার যখন আমি ওইদিকে চলে গেছিলাম ওই কম্পিটিটিভ পরীক্ষার কথা বলতে গিয়ে, তো ওই পরীক্ষাটা যখন ফার্স্ট বার নেট দিয়ে আসলো, দিয়ে সে বললো আমি সামনের বার দিলে কিন্তু মা পেয়ে যাব, হাতি ঘোড়া এমন কিছু লাগছে না, ঠিক আছে খুব ভালো পেয়ে যাবে সামনের বার। পরের এবং যখন ওর রেজাল্ট, এবং তার মধ্যে আমি বলি যে প্রেসিডেন্সিতে যেটা অনেকেই বলে যে জেনারেল লাইনে যখন প্রেসিডেন্সি আরও 2-1টা কলেজ হবে, আমি অত বলতে পারছি না, সেখানে কিন্তু ওদের কিন্তু গ্র্যাজুয়েশনের জন্য, এবার আমি জেনারেল লাইনে যাচ্ছি আর কি, গ্র্যাজুয়েশনের জন্য একটা পরীক্ষা হয় ওদের, গ্র্যাজুয়েশন করা, আন্ডার গ্র্যাজুয়েশনের জন্য পরীক্ষা হয় ওদের, এমএসসির জন্য পরীক্ষা হয়। সেই পরীক্ষাটা এখন, প্রেসিডেন্সির পরীক্ষাটা এখন হয়ে গেছে জয়েন্ট এন্ট্রান্সের আর কি সঙ্গেই হয়ে গেছে। জয়েন্ট এন্ট্রান্সের আলাদা পরীক্ষা, কিন্তু ওরাই নেয়, মানে মনে হচ্ছে এনটিএ নেয় ওটা, আমি ন্যাশনাল টেস্ট এজেন্সি নেয় জয়েন্টের পরীক্ষাটা, ওরাই বোধহয় এখন প্রেসিডেন্সির পরীক্ষাটা নেয়। ওটাকে বলে PUBET, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ব্যাচেলার টেস্ট এক্সামিনেশন, মানে একটা কিছু বলে, হ্যাঁ PUBET বোধহয় এরকম একটা কি বলে। আর মাস্টার্সের জন্য আলাদা পরীক্ষা হয়। সেই পরীক্ষাটা যদি কেউ মনে করে যে আমি জেনারেল লাইনে পড়বো, বা আমার অপশান বি, আমার বায়োলজি হলো না, বা আমার জয়েন্ট হলো না, আমি জেনারেল লাইনে পড়বো, সবসময় আমি ওই জন্য বলছি 2টো অপশান কি 3টে অপশান নেওয়া উচিত, যে আমার এটা যদি না হয় আমার ডিপ্রেশনের দরকার নেই, আমার হতাশ হওয়ার দরকার নেই, আমার আরেকটা অপশান আছে, আমি জেনারেল লাইনে পড়বো। যদি আমার বোর্ডের রেজাল্ট ভালো হয়, আমার এই যেগুলোতে পরীক্ষা দেওয়ার ব্যাপার আছে সেগুলোতে তো মিনিমাম 60-70% মার্কসের ব্যাপার থাকে, মানে পরীক্ষায় বসতে পারবে, 60% না 70% পেলে পরীক্ষায় বসতে পারবে। এইবার প্রেসিডেন্সিতে সব সাবজেক্টের উপরই পরীক্ষা হয়, এবং ওই পরীক্ষাগুলো ফর্ম ফিল আপ করা হয় বোধহয় জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে, অনেক আগে থেকে। এগুলো কিন্তু সাইট খুলে আগেই দেখে নিতে হয়, জানুয়ারি ওদের নোটিফিকেশান দিয়ে দেয় ইউনিভার্সিটির ওয়েবসাইটে, এবং ওই সময় পরীক্ষাটা যখন দেওয়া, মানে নোটিফিকেশান আসে, ফর্ম ফিল আপ হয়, এবং পরীক্ষাটা আগেই হয়ে যায় আমার মনে হয়, বা রেজাল্টের আগে হয়, বা মাধ্যমিক মানে উচ্চ মাধ্যমিকের পরে হয়, বা রেজাল্টের আগে পরীক্ষাটা হয়, এরকম মানে এতদিনে পরীক্ষা কিন্তু হয়ে গেছে। তারপরে এবার যদি কেউ মনে করে আমি জেনারেল লাইনে পড়বো, আমি ভালো কলেজ ইউনিভার্সিটিতে পড়বো, তাহলে যেমন প্রেসিডেন্সি আছে, আমাদের যাদবপুর আছে, কমার্সের জন্য আমাদের গোয়েঙ্কা আছে, মৌলানা আজাদ আছে, এবং আমি নিজের মেয়ের ক্ষেত্রে আমি দেখেছি, আমি যেমনি বিদ্যাসাগর জয়পুরিয়ায় পড়েছি, আমার বন্ধুরা বিদ্যাসাগরে পড়েছে, এখনও বায়োলজি ডিপার্টমেন্ট বিদ্যাসাগর কলেজ, জয়পুরিয়া কলেজ, মনীন্দ্র কলেজ কিন্তু খুবই ভালো। আশুতোষে মাইক্রোবায়োলজি আছে ভালো, মানে ক্যালকাটা ইউনিভার্সিটির এই কলেজগুলো পুরনো কলেজের কিন্তু ডিপার্টমেন্ট এখনও খুবই ভালো। ফিজিক্সের জন্য ওইদিকে আমাদের হুগলির দিকে শ্রীরামপুর ভীষণ ভালো, এবং ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে। তো এই জায়গাগুলোও দেখে নিতে হবে যে আমি কোন সাবজেক্টের উপর, যদি আমি জয়েন্ট না পাই, বা আমি মেডিকেলে না পাই, বা আমি না যাই, আমি জেনারেলে পড়বো, তাহলে কিন্তু এগুলোতে ফোকাস করা উচিত, যে আমার বোর্ডের রেজাল্টটা ভালো করতে হবে, এবং বোর্ডের রেজাল্ট ভালো করলে তবেই আমি এই ধরনের কলেজগুলোতে চান্স পাবো। এইবার আমি যেটা বলছি প্রেসিডেন্সি নিয়ে স্পেশালি বলছি, যেহেতু আমার মেয়ে প্রেসিডেন্সিতে পড়তো, ওর যেটা হলো যে ওদের কিন্তু যখন ওই পরীক্ষাটা হওয়ার পর মাধ্যমিক পরীক্ষার একটা স্কোর থাকে, আর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্টের ওপরও অনেকটা পার্সেন্টেজ অনেক কলেজে ডিপেন্ড করে। সুতরাং মাধ্যমিকের রেজাল্টটাও ভালো করতে হবে, উচ্চ মাধ্যমিকের রেজাল্টটাও ভালো করতে হবে, আবার ওদিকে জয়েন্টে পেতে হবে, এদিকে আবার নিট পেতে হবে, না হলে আমাদের কিছুই হবে না, এরকম একটা অবস্থার মধ্যে ছেলে মেয়েগুলো যায়। তার জন্য কিন্তু পেরেন্টসদের সাপোর্টটা মারাত্মক থাকে, ওদের ওপর চাপিয়ে দিলে হবে না।
যেটা করছো সেটা নিয়ে ফোকাস করো, এটা না হলে ওটা হবে, ওটা না হলে একটা কিছু তো হবে। এরকম অনেক দেখা গেছে যে জেনারেল লাইনে হয়তো উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা ভালো হয়নি, মানে হায়ার সেকেন্ডারির রেজাল্টটা ভালো হয়নি, জেনারেল লাইনে ও পড়ছে, ও জয়েন্টও হয়নি, নিট হয়নি বা ওগুলো দেবে না, জেনারেল লাইনে পড়বে। এইবার আমি যেটাতে আসলে আসছি, এই অবধি কিন্তু আমরা অনেকেই জানি নিট জয়েন্ট হলো, কেউ কেউ হোটেল ম্যানেজমেন্ট করছে, সেটাও একটা অন্য লাইন, সেটাও গেল। ফ্যাশন ডিজাইনিংয়ের কোর্স আছে, সেটাও অনেকে চলে যায়। কারো কেউ আবার দেখেছি আমি সায়েন্স থেকে কেউ ইংলিশ অনার্সে চলে যাচ্ছে, যে আমার সায়েন্স আমি আর পড়বো না, 11-12 সায়েন্স পড়ে পাগল হয়ে গেছি, আমি ইংলিশ অনার্স চলে যাব। সেগুলোর পরের কি হয় অনেকেই জানে না। অনেকেরই কথা আছে দূর জেনারেল লাইনে পড়ে কি করবি, এটা আমাদের সময় ছিল, এখন আর নেই। আমি বলছি জেনারেল লাইনেও যদি কেউ ভালো করে পড়ে তাহলেও কিন্তু অনেক রাস্তা আছে, অনেক স্কোপ আছে। কি কি স্কোপ আছে সেটা নিয়েই আমার বেসিক্যালি, সেইটা নিয়েই আমার লাইভ। আমি এতক্ষণ বলেছি অনেক কথা, আরও অনেক কিছু বলার আছে, অনেক দিকে বলার আছে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে জেনারেল লাইনে পড়েও কিন্তু অনেক কিছু করা যায়, কিন্তু পড়াটা সেই লেভেলেই পড়তে হবে। এটাই হচ্ছে সব থেকে বড় কথা, যেটাই করব ভালো করে করব। যদি মনে করি আমি জেনারেল লাইনেই পড়বো, তাহলে আমাকে সেটাও ভালো করেই করতে হবে, এবং সেটা করার পরও কিন্তু হায়ার স্টাডিজে, এখন অনেকেই বলবে জেনারেল লাইনে করে কি করব, আমাদের তো কোনো স্কুল সার্ভিস কমিশন হচ্ছে না, টিচারই ছাড়া আর কোনো লাইন নেই, প্রফেসরি ছাড়া আর কোনো লাইন নেই। না, ভুল কথা। কর্পোরেটেও কিন্তু জেনারেল লাইন থেকে করে কিন্তু কর্পোরেটেও চাকরি করা যায়। আমার এক বন্ধুর ছেলে, ও নরেন্দ্রপুর থেকে, নরেন্দ্রপুর থেকে স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়লো, ভীষণ ভালো সাবজেক্ট, সবাই আমরা জানি। স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়ে ও বালিগঞ্জ সায়েন্স কলেজ থেকে মাস্টার্স করলো, মাস্টার্স করার পর বালিগঞ্জ সায়েন্স কলেজ থেকে ক্যাম্পাসিং হলো, ব্যাঙ্গালোরে বিশাল চাকরি করছে, এখনো মায়ের থেকে বেশি টাকা মাইনে পায়, এবং 3-4 বছর চাকরি করছে। ওর এখন হাই ফাই লাইফ। ও বলছে মাকে আমি ইঞ্জিনিয়ারিং করিনি, দেখো আমার কোথাও কোনো খামতি নেই, কমতি নেই, আমার সঙ্গে আইআইটি ছেলেমেয়েরা চাকরি করছে। এটাই হচ্ছে কথা। ও যেটা করেছে, ও স্ট্যাটিস্টিক্স নিয়ে করেছে, করার পর ও বালিগঞ্জ সায়েন্স কলেজ থেকে ও মাস্টার্স করেছে, মাস্টার্স করার পর ক্যাম্পাসিং দিয়েও চলে গেল ব্যাঙ্গালোরে, খুব ভালো একটা বিদেশি কোম্পানিতে চাকরি করছে, সেইটা ওর সঙ্গে আইআইটি ছেলেরা চাকরি করছে। তো তফাৎটা কোথায় হলো? কোনো তফাৎ নেই। সেটাই আমার বক্তব্য, যে শুধুমাত্র জয়েন্ট পড়বো, নিট পড়বো, তাতেই আমার ফিউচার নয়, সেটা নয়। যেটা হলো আমার মেয়ের ক্ষেত্রে হলো কি, ও প্রথমবার নিট দেওয়ার পর সেকেন্ডবার যখন ওকে বললাম তুই কি নিট দিবি, প্রথমে বললো আমি ভাবছি কি করব। আমি বললাম যদি দাও ভালো, দেখো ও কলেজে যখন ঢুকলো, প্রেসিডেন্সিতে যখন ও চান্স পেয়ে গেল, আমার সেকেন্ড অপশন ছিল, আমার সেকেন্ড প্ল্যান ছিল যদি নিট না করো প্রেসিডেন্সিতে যেতে হবে। প্রেসিডেন্সি ও পেয়ে গেল, ভগবানের অশেষ যে আমার ইচ্ছেই ছিল প্রেসিডেন্সিতে বায়োলজি নিয়ে পড়বে, এবং ও পেয়ে গেল প্রেসিডেন্সি। এইবার আমি বলি প্রেসিডেন্সিতে বায়োলজির একটা কোর্স আছে যেটাকে বলে লাইফ সায়েন্স কোর্স। প্রেসিডেন্সিতে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স সব আছে, প্রত্যেকটাই খুব ভালো। জিওলজি আছে, ভীষণ ভালো সাবজেক্ট। এবং আমার মেয়ে যেহেতু 2 বছর বায়োলজি নিয়ে পড়েছে, তাই ও আর অন্য কোথাও যাবে না, ওর বায়োলজি নিয়েই পড়ার কথা। প্রেসিডেন্সিতে কোর্স আছে লাইফ সায়েন্স, একমাত্র ওয়েস্টার্ন স্টাইলে পড়ায় প্রেসিডেন্সি ছাড়া, আর কোনো ইউনিভার্সিটি এখানে নেই, আমাদের ওয়েস্ট বেঙ্গলে কলকাতায় নেই। প্রেসিডেন্সি হচ্ছে প্রথম ওয়েস্টার্ন কালচারে পড়ায়, ওদের ওই সিলেবাসটা লাইফ সায়েন্স। আমাকে অনেকেই জিজ্ঞেস করে লাইফ সায়েন্সটা কি সিলেবাস, ওখানে তো জুলজি আছে, বটানি পড়েছি, ফিজিওলজি পড়েছি। এটাতে একটা এমন সিলেবাস যাতে ছেলেমেয়েরা হায়ার স্টাডিজের জন্য বিদেশে গিয়ে করতে পারে, এইভাবেই ওদের ওই সিলেবাসটা তৈরি করা হয়েছে। প্রেসিডেন্সির সমস্ত প্রফেসররা বিদেশ থেকে ঘুরে আসা প্রফেসর, এবং অত্যন্ত ভালো। আমার মেয়ে যখন প্রেসিডেন্সিতে চান্স পেয়েছে, আমার একটু ডাউট ছিল, আমি জানি প্রেসিডেন্সির অনেক বদনাম ছিল একটা সময়, ওখানে অনেক রকম পলিটিক্যাল ইস্যু আছে, ওখানে অনেক রকম ড্রাগসের ইস্যু আছে, এসব যার করার তারাই করবে, যাদের করার না তাদের এতটুকু জোর নেই, কিছু নেই। অত্যন্ত ভালো একটা পরিবেশ, যেই সময় মানে টিচাররাও ভীষণ ভালো, মানে ভাবা যায় না এত অমায়িক টিচার।
এবং প্রত্যেকে ধরে ধরে পড়ান, প্রত্যেকে পুরো ওয়েস্টার্ন কালচারে পড়ানো হয় এবং যেরকম বিদেশে যেরকমভাবে ডিসকাশনের মাধ্যমে পড়ানো হয় সেইভাবে পড়ানো হয়। ওদের কোনো বই নেই আলাদা করে। এই সাবজেক্টটা যেহেতু একটা নতুন সাবজেক্ট, বিশেষ করে বোধহয় 6-7 বছরও হয়নি এই সিলেবাসটা। লাইফ সায়েন্সের মধ্যে কি আছে, ওদের 6টা সেমিস্টার, 6টা সেমিস্টারের মধ্যে প্রত্যেকটা লাইফ সায়েন্সের পার্ট অল্প অল্প করে আছে। তার মধ্যে কি কি আছে, জুলজি বটানি সেভাবে নেই, মাইক্রোবায়োলজি আছে, সেল বায়োলজি আছে, তারপরে ওদের ইমিউনোলজি আছে, তারপরে ওদের বায়োস্ট্যাটস আছে, বায়ো ইকোনমিক্সের একটা বায়ো পার্ট আছে। মানে এইভাবে প্রতিটা সেমিস্টারে, 6টা সেমিস্টারে এইভাবে 3-4টে করে করে সাবজেক্ট করে 6টা সেমিস্টারকে ওরা তৈরি করেছে। তার ফলে দেখা গেছে যে পরের ক্ষেত্রে এই যে এখনো মাস্টার্সের জন্য যাবে, ওর পক্ষে খুব ইজি হয়ে গেছে, কারণ ওই সিলেবাসটা একটা কম্প্যাক্ট সিলেবাস, যেটার জন্য কিন্তু ও এইগুলো সমস্ত ক্র্যাক করতে পারছে। যেটা অন্য ইউনিভার্সিটি, মানে ক্যালকাটা ইউনিভার্সিটির এই জায়গাটা একটু সমস্যা হয়ে গেছে। যেমন ক্যালকাটা ইউনিভার্সিটি কেউ হয়তো জুলজি নিয়ে পড়ছে, জুলজি অনার্স, কেউ বটানি অনার্স পড়ছে, কেউ ফিজিওলজি পড়ছে, কেউ মাইক্রোবায়োলজি কেউ পড়ছে, কেউ মলিকুলার বায়োলজি পড়ছে। তার ফলে কি হয়েছে, যারা আইআইটি জ্যাম দিচ্ছে বা গেট দিচ্ছে বায়োটেকনোলজি, তার ফলে কি হচ্ছে, এই কম্বাইন্ড সিলেবাসটা পাচ্ছে না, তাদের আলাদা করে পড়তে হচ্ছে। কিন্তু এদের কি করেছে, এদের কিন্তু আলাদা করে পড়তে হচ্ছে না, 3 বছর কলেজে যা পড়েছে সেই পড়াটাই আর একটু অ্যাডভান্স পড়ছে। তার ফলে এদের অনেকটা এগিয়ে গেছে, এদের অনেকটা সুবিধে হয়েছে পড়তে। তো অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে প্রেসিডেন্সিতে লাইফ সায়েন্সটা কি সাবজেক্ট। লাইফ সায়েন্সটা হচ্ছে এমনই একটা সাবজেক্ট যে বায়োলজির প্রত্যেকটা পার্ট যেটা এখন চলছে সেই পার্টগুলোকে ওরা ফোকাস করে একটা কম্বাইন্ড সিলেবাস তৈরি করেছে। সেই সিলেবাস অনুযায়ী 6টা সেমিস্টারে ভাগ করে দিয়েছে। তার ফলে কি হচ্ছে, বায়োস্ট্যাট আছে, বায়োস্ট্যাটটা একটা ভীষণ ভালো সাবজেক্ট। এখন স্ট্যাটিস্টিক্স নিয়ে, মানে আমাদের তো সব কিছু এখন কম্পিউটার ওয়াইজ হয়ে গেছে, তার ফলে বায়োস্ট্যাট সাবজেক্টটা যেমনি ও ইন্টারভিউ দিতে গেছে, যেই ওকে বায়োস্ট্যাট বলেছে, মানে প্রফেসররা খুব খুশি হয়ে গেছে, ও বাবা বায়োস্ট্যাট করেছো তুমি, বায়োস্ট্যাট করছো, মানে এরকম একটা ব্যাপার। তো আর অন্য কোথাও আমার মনে হয় না যে আন্ডার গ্রাজুয়েশন লেভেলে বায়োস্ট্যাট কোর্সটা করায়, প্রেসিডেন্সি করায়। তো তার ফলে কি হয়, বায়োলজি যদি লাইফ সায়েন্সের জন্য যদি কেউ পড়তে চায়, তাহলে কিন্তু তার কিন্তু বিশাল ফোকাস। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই যে লাইফ সায়েন্স কোর্সটা, এই কোর্সটা করার পর দেখা গেছে যে ও বোধহয় 20-25টা ফিল্ডে ও যেতে পারবে পরে ভবিষ্যতে হায়ার স্টাডিজ করতে। তো সেই কারণে ওর সুবিধে হয়ে গেছে কোর্সটা করে ও অনেক বড় ফিল্ডে ওর ওপেনিং হয়ে গেছে। এবং সেই কারণে একটা যারা জুলজি পড়ছে তাদের আলাদা করে ওইগুলো পড়তে হয়েছে অন্য এন্ট্রান্স পরীক্ষার সময়, ওকে কিন্তু আলাদা করে পড়তে, অ্যাডভান্স পড়তে হয়েছে, কিন্তু আলাদা করে পড়তে নেই, ব্যাপারটা জানে, সেটা আরও অ্যাডভান্স পড়েছে। তার ফলে এই কলেজের এই কোর্সটাও খুব সুবিধে করছে, ওকে হেল্প করে দিয়েছে। আচ্ছা, এইবার হচ্ছে যেহেতু জেনারেল লাইনে আমি বায়োলজির কথা বলছি, এইরকমভাবে ফিজিক্সের, কেমিস্ট্রি সেইগুলো অনেকেই আছে, বললাম যে রেজাল্টটা হয়তো ভালো হয়নি, এবার তখন ও জেনারেল লাইনে পড়ে ভাবছে আমার কিছু হবে না, সেটা কিন্তু নয়। যদি জেনারেল লাইনেও কেউ বিএসসিটা খুব ভালো করে পড়ে, তারপরে কি কি পরীক্ষা আছে আমি সেটা এবার বলবো। বিএসসি করার পর মাস্টার্স করার জন্য বা বিএসসি করার পর কিন্তু এমটেকও করা যায়, কিছু কিছু কলেজে এমটেকও, ইউনিভার্সিটিতে এমটেকও করা যায়। মানে এটা অনেকেই জানে না, এগুলো অনেকেই জানে না, ভাবে বিএসসি করার পর কি করবে, ওই বিএড করতে হবে, স্কুলে তো চাকরি নেই, কলেজের পরীক্ষা কোথায় হচ্ছে, সেটা কিন্তু না। বিএসসি করার পর, এমএসসি করার পর এমটেকও করা যায়। করার পর কিন্তু হায়ার স্টাডিজের জন্য যদি কেউ মনে করে আমি রিসার্চ ফিল্ডে যাব, রিসার্চেও যেতে পারে পিএইচডি করে। বিদেশে কিন্তু খুব ভালো স্কোপ আছে, আমরা সবাই জানি। এবং রিসার্চের জন্য করোনার আগে বায়োফিল্ডে আমি বলছি, করোনার আগে অবধি কিছু ছিল না, ভীষণই কম ছিল। কোভিডের পর একটু একটু করে টপ ইউনিভার্সিটিগুলো বায়োলজির জন্য কিছু কিছু সিট দিয়েছে, সেটাও খুবই কম, 20টা করে, 30টা করে, 40টা করে, ম্যাক্সিমাম 40টা সিট আছে, ম্যাক্সিমামই 20টা করে সিট রিসার্চের জন্য বায়োফিল্ডে। কিন্তু কোভিডের পর এটা শুরু হয়েছে। কোভিডের আগে কিছু কিছু ইউনিভার্সিটিতে ছিল, কোভিডের পরে কিছু কিছু ইউনিভার্সিটি অ্যাড হয়েছে,
এবং সব থেকে সারপ্রাইজ, আমাকে অনেকেই বলছে যে গ্র্যাজুয়েশন করার পর জেনারেল লাইনে করার পর এই পরীক্ষাগুলো কি করে দিল। এই পরীক্ষাগুলো দেওয়া যায়, যার জন্যই আজকে আমার লাইভ মেন হচ্ছে এটা, যে জেনারেল লাইনে পড়ার পরও কিন্তু অনেক স্কোপ আছে। আমি লিখে রেখেছি, সেইগুলো একটু একটু করে বলি। জানি না কটা বাজে, একটু দেখে নিই কটা বাজে। আচ্ছা 10টা বাজে, অনেকটাই বেজে গেছে। এটা আমি একটু শর্টে সারবো, কারণ এটা অনেক বড় ব্যাপার, যে জেনারেল লাইনে বিএসসি করার পর কি কি স্কোপ আছে। তারপরে বিদেশের ব্যাপারটাও বলবো, আমি বলেছি, কিন্তু সেটার জন্য আজকে মনে হচ্ছে হবে না। অন্য একদিন ওই লাইফটা অন্য একদিন করবো, যে বিদেশে কিভাবে ক্র্যাক করা যায় জেনারেল লাইনে পড়ার পর, বা ইঞ্জিনিয়ারিং করার পর, বা ইঞ্জিনিয়ারিং লাইন দিয়েও তো বিদেশে যাওয়া যায় এমটেক করে, বা পিএইচডি করা যায়, সবই করা যায়। তো আমি জাস্ট আজকে জেনারেল লাইনে, আমি একটা জেনারেল লাইনটা বলি, আমি শেষ করবো, কারণ 1 ঘন্টা হয়ে গেছে অলরেডি লাইভ। সেটা হচ্ছে, আমি বলছি যে এটা কিন্তু শুধু লাইফ সায়েন্স না, এটা আমি বলছি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, ইকোনমিক্স, সবগুলো ইকোনমিক্সে নেই, তবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স আমি বলছি, বায়োটেকনোলজি বলছি। এটা হচ্ছে যে জেনারেল লাইনে যদি কেউ গ্র্যাজুয়েশন করে, তাকেও কিন্তু, যদি কেউ মনে করে যে না আমি জেনারেল লাইনে পড়বো, আমি আর অন্য কোনো দিকে যাবো না, হয়তো পরের বার 1 বছরও দেবে, যেমনি আমার মেয়ে করলো, বলে আমি সামনের বার মা নিট দেবো আরেকবার, আমি ঠিক আছে দাও। দেখা গেল 2-3 মাস, এবার কলেজের পড়াটা ভীষণ শক্ত, কোনো পড়াই কিন্তু সোজা নয়। কলেজের পড়াও কিন্তু, গ্র্যাজুয়েশন লেভেলের পড়া কিন্তু ভীষণ শক্ত পড়া। ও বললো আমার কিন্তু প্রেসিডেন্সির পড়াটা পড়তে ভাল লাগছে মা, নিটের পড়া পড়তে ভাল লাগছে না, কারণ 11-12 আমার আর ভাল লাগছে না, আমি প্রচুর 11-12 পড়েছি, আমার আর ভাল লাগছে না। আমার কিন্তু বায়োলজি পড়তে ভাল লাগছে, টিচাররা যেরকম পড়াচ্ছে, আমি নতুন নতুন জিনিস শিখছি, আমার কিন্তু খুব ভাল লাগছে। এবং প্রেসিডেন্সিতে বায়োলজি ছাড়াও আরেকটা জিনিস বলে দিই, ওদের ইলেকটিভ সাবজেক্ট আছে, যেটা চয়েস বেস, সিবিসি এর চয়েস বেস সাবজেক্ট। ওরা সব কিছু নিতে পারে, মানে বায়োলজির সঙ্গে ওরা ফিজিক্সও নিতে পারে, কেমিস্ট্রিও নিতে পারে, ম্যাথমেটিক্সও নিতে পারে, ইংলিশ নিতে পারে, বাংলা নিতে পারে, জিওলজি নিতে পারে। এবং যারা, যদি কেউ ইন্টারেস্টেড থাকো, তারা প্রত্যেক সাইটে সব কিছু ডিটেলে সিলেবাস দেওয়া আছে, আমিও দেখেছিলাম ডিটেলে। সেই সিলেবাসগুলো অনুযায়ী যে যার মধ্যে, মানে বায়োলজির সঙ্গে বাংলাও নিতে পারে, বায়োলজির সঙ্গে ইংরেজিও নিতে পারে, জিওলজিও নিতে পারে, এইভাবে ভাগ করে দেওয়া আছে 6টা সেমিস্টারে। ফার্স্ট সেমিস্টারের সঙ্গে আমি এটা নেব, সেকেন্ড সেমিস্টারে অপশান দেওয়া থাকে, এটার সঙ্গে এটা নিতে পারো, এটার সঙ্গে ওটা নিতে পারো, এরকম একটা নিতে পারে। কিন্তু কিছু কিছু জায়গায় আছে, যেরকম কিছু কিছু পরের দিকে দেখা গেছে যে এমএসসি এন্ট্রান্সের সময় চাইছে যে দুটো ইয়ারের কেমিস্ট্রি দরকার আছে, সেগুলো একটু বুঝে নিতে হবে, যে আমার 2 ইয়ারে, আমি 2 সেমিস্টার আমি কেমিস্ট্রি নিলে আমি ওই পরীক্ষাটায় বসতে পারবো। তো সেইগুলো একটু দেখে নিতে হবে আর কি, চিন্তা করে নিতে হবে। তাই বলছি, মানে যদি মনে করে যে না আমি আর কিছু দেবো না, আমি জেনারেল লাইনে পড়বো, তাহলে কিন্তু ডে 1 থেকে কিন্তু আবার সেই প্রিপারেশনটা নিতে হবে। জেনারেল লাইনে পড়ার পর আমি কি করব, আমি কি এমনি গ্র্যাজুয়েশন করার পর অন্য কোনো লাইনে চলে যাব, না আমি একাডেমিকেই থাকবো। আমি যদি একাডেমিকে থাকি, তাহলে আমাকে কি কি করতে হবে। একাডেমিকে থাকলে প্রায় 15 থেকে 16টা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেয়া যায়, পরীক্ষা ক্র্যাক করা যায়। সিট খুবই কম, 20টা 30টা করে সিট অল ওভার ইন্ডিয়া বেসিসে। কিন্তু ওই 20টা 30টা সিটের মধ্যে যদি কেউ লাগিয়ে দিতে পারে, তার লাইফ সেটেলড, এটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারছি। মাস্টার্সের সময় যদি কেউ ওই ইউনিভার্সিটিগুলোতে লাগিয়ে দিতে পারে, জয়েন্টে বিটেক করে, আইআইটি করলেও যা হয়, মাস্টার্স করে গ্র্যাজুয়েট করলেও সেই একই জায়গায় পৌঁছতে পারে সে, এটুকু আমি হলফ করে বলতে পারি। তো এবার সেই পরীক্ষাগুলো কি, সেগুলো কিন্তু ডে 1 থেকে ভাবতে হবে, যে আমি গ্র্যাজুয়েশন করছি, বিএসসি করছি, আমি জেনারেল লাইনে পড়ছি, আমি একাডেমিকে যাব, বা আমি রিসার্চে যাব, আমি মাস্টার্স করার পর অনেকে কর্পোরেটেও যেতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি মাস্টার্স করব, ভালো জায়গা থেকে করব, আমাকে কিন্তু ডে 1 থেকে বুঝে নিতে হবে। তো আমার মেয়ের ক্ষেত্রেও সেটাই হয়েছিল। ও কিছুদিন পড়ার পর বলে আমি নিট দেবো না মা, আমার ভালো লাগছে না, আমার এই পড়াটা ভালো লাগছে। আমরা ঠিক আছে, তুমি এটাই পড়ো, আমাকে নিট দিতে হবে, আমাকে ডাক্তার হওয়ার দরকার নেই, তুমি এটাই পড়ো, পড়ে তোমাকে ওই জায়গাটায় যেতে হবে। কী জায়গায় যেতে হবে, যেটা জেনারেলে বিএসসি করার পর আছে, কি কি আছে, আইআইটি জ্যাম,
টপ লেভেলের পরীক্ষা। আইআইটি জ্যাম, যেখানে যতগুলো আইআইটি আছে সব জায়গায় এমএসসি করা যায়, যেটা অনেকেই জানে না। আইআইটি লোকে ভাবে আইআইটি মানে শুধু ইঞ্জিনিয়ারিং করার জায়গা, না, এমএসসি করা যায় আইআইটি থেকে, এমএসসি করা যায় প্রত্যেকটা আইআইটিতে। আইআইটি কানপুর, আইআইটি বম্বে, আইআইটি দিল্লি, আইআইটি ভুবনেশ্বর, আইআইটি খড়গপুর, মানে যতগুলো আইআইটি আছে আমাদের সব কটা আইআইটি থেকে এমএসসি করা যায়। এবং সেইটার জন্য আইআইটি জ্যাম বলে একটা পরীক্ষা হয়। সেই পরীক্ষাটা সোজা পরীক্ষা নয়, খুবই শক্ত পরীক্ষা। সেই পরীক্ষাটা অ্যাটলিস্ট 16 লাখের মধ্যে 1.5 লাখ সিট নয়, এটা আমি বলতে চাইছি। নিটের মতো 16 লাখের মতো 1.5 লাখ সিট নয়। এখানে আইআইটিতে হয়তো, আইআইটি জ্যামে হয়তো 10 থেকে 15 হাজার ছেলে মেয়ে পরীক্ষা দেয়। সেই 10 থেকে 15 হাজার ছেলের মেয়ের মধ্যে 150 থেকে 200টা ছেলে মেয়ে চান্স পায় আইআইটিতে। আইআইটি প্রথম দিকে মোটামুটি 100 র্যাঙ্কিংয়ের ছেলেমেয়েরা বম্বে, কানপুর, আইআইটি ম্যাড্রাসে বোধহয় এমএসসিটা আছে, মানে বায়োলজি নেই, অন্য সাবজেক্টগুলো আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স সব আছে, কিন্তু চান্স পেয়ে যায়। এইবার যারা 150 থেকে 200 র্যাঙ্কিং আইআইটি জ্যামে স্কোর করেছে তারা আইজার গুলোতে চলে যায়। আইজার, এনআইটি গুলোতেও কিন্তু এমএসসি করা যায়, আইআইএসআর এ এমএসসি করা যায়। এগুলো অনেকেই জানে না। এটা একটুখানি যারা পড়াশুনো করছে বাবা মায়েরাও দেখতে পারো, ছেলেমেয়েরাও দেখতে পারো যে আইআইটি জ্যাম দিয়ে কিন্তু গ্র্যাজুয়েশনের পর মাস্টার্স করা যায় ভীষণ ভীষণ ভালো জায়গা থেকে। এবং আইআইটিগুলো থেকে যদি কেউ মাস্টার্স করে তাহলে কিন্তু তার বিশাল স্কোপ চলে এলো। কর্পোরেটগুলো ইন্টারভিউ, ক্যাম্পাসিং হয়। তারপরে যদি কেউ মনে করে পিএইচডি করবো, সে পিএইচডি করতে বিদেশেও চলে যায়, আদারওয়াইজ দেশেও পিএইচডি করা যায়। পিএইচডি করতে করতে একটা নেট পরীক্ষা আছে, এই নেটের তবেই পিএইচডিতে চান্স পাওয়া যায়, পিএইচডি পরীক্ষা। এবং সেই সময় থেকে ফেলোশিপ চালু হয়ে যায়। আমাদের ইন্ডিয়াতে ফেলোশিপ এখন 42,000 টাকা হয়েছে। ভারতের বাইরে যদি কেউ পিএইচডি করতে যায়, জার্মানিতে 2.5 লাখ টাকা মিনিমাম ফেলোশিপ পাওয়া যায়। এবং সেটা খুব, আমি যতটা সহজ বলছি ব্যাপারটা ততটা সহজ নয়, কিন্তু যদি কোনো বাচ্চা মনে করে আমি ওইটাই করব তাহলে কিন্তু সে পারবে করতে, না করার মতো কিছু নেই, এটাই আমি বলতে চাইছি। এবার আমি বলি আইআইটি জ্যাম ছাড়াও গেট, যেটা বলে গ্র্যাজুয়েট এন্ট্রান্স টেস্ট, সেই গেটটাও কিন্তু বিএসসি ছেলেমেয়েরা দিতে পারে, যেটা অনেকেই জানে না। গেট ভাবে যে ইঞ্জিনিয়ারিংয়ের ছেলেমেয়েরাই গেট দিতে পারে, সেটা কিন্তু নয়। এমএসসির জন্য গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা যারা জেনারেল লাইনে পড়াশুনো করছে তারাও গেট দিতে পারে। এবং গেট দেওয়ার পর তা কিছু কিছু কলেজ আছে যারা গেটের জন্য গেটের প্রিপারেশন নিয়ে গেট কোয়ালিফাই করার পর বিভিন্ন ইনস্টিটিউটগুলোতে এমএসসি করার সুযোগ পায়। এবং গেটটা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য সবাই জানে, কিন্তু এমএসসির জন্য গেট দেওয়া যায়। আমার মেয়ে গেট কোয়ালিফাই করেছিল। গেট কোয়ালিফাই করার পর বিভিন্ন ইনস্টিটিউট আছে যারা ইন্ডিয়ার 1 নম্বর ইনস্টিটিউট, 2 নম্বর ইনস্টিটিউট, 3 নম্বর ইনস্টিটিউট, তাদের সমস্ত ইন্টারভিউ হয়। তারা ইন্টারভিউ কল করে, প্রথমে গেটের কোয়ালিফাই করলে আর জ্যামের কোয়ালিফাই করলে সেগুলো দেখে ওরা ওই সমস্ত ইনস্টিটিউটগুলো শর্টলিস্ট করার পর অ্যাপ্লিকেশান করতে হয়। অ্যাপ্লিকেশান করার পর ওরা ওইখানে অ্যাপ্লাই করার পর ওরা আবার প্রত্যেকটা ইনস্টিটিউট গেটের নাম্বার দেখে, প্লাস এডুকেশনাল যে পরীক্ষা দিচ্ছে, মানে ওর এখন 5টা সেমিস্টার হয়ে গেছে, এই 5টা সেমিস্টারেও কী মার্কস পেয়েছে সেটা দেখে। দেখার পর ওদেরকে কল করে, এবং কল করার পর তাদের আবার আলাদা আলাদা অনেকের আছে যে গেট কোয়ালিফাই করার পরেও ইন্টারভিউ তো নেবেই। এবং অনেক ইনস্টিটিউট আছে তারা আবার পরীক্ষাও নেয়, রিটিন টেস্টও নেয়, এবং রিটিন টেস্টে কোয়ালিফাই করলে তারপরে ইন্টারভিউ নেয়। এইভাবে কিন্তু এমএসসি খুব ভালো ভালো জায়গা থেকে, মানে ইন্ডিয়ার টপ ইউনিভার্সিটি থেকে এমএসসি করা যায়, যেটা অনেকেই জানে না। জানে যে গেট দিয়ে বা আইআইটি দিকগুলোতে শুধুমাত্র আইআইটি মানে জয়েন্টের অ্যাডভান্স দিয়েই কিন্তু আইআইটিতে পাওয়া যায়, সেটা কিন্তু নয়। জেনারেল লাইনে গ্র্যাজুয়েশন করার পরও কিন্তু মাস্টার্সের সময় গেট কোয়ালিফাই করলে, আইআইটি জ্যাম দিয়ে ভালো রেজাল্ট করলে কিন্তু আইআইটিগুলোতে চান্স পাওয়া যায়। এছাড়াও আছে আইআইএসইআর, যেটা রিসার্চ ইনস্টিটিউট, সেখানে আইপিএইচডি করা যায়।
মানে হচ্ছে ইন্টিগ্রেটেড পিএইচডি 2 বছর, এমএসসি, তারপরে 5 বছর হচ্ছে পিএইচডি, টোটাল 7 বছর পিএইচডি করা যায়। আমাদের দেশে 7টা আইজার আছে, প্রত্যেকটাই টপ লেভেলের। সব থেকে ভালো হচ্ছে 1 নম্বরে হচ্ছে পুনে, এবং আমাদের কলকাতার কল্যাণীতেও আছে, বেহরামপুর আছে, তিরুবনন্তপুরম আছে, তিরুপতি আছে, তারপরে মোহালি আছে, ভুবনেশ্বর আছে, 7টা না বোধহয় 8-10টা হবে, এবং প্রত্যেকটাই টপ ইউনিভার্সিটি। এই প্রত্যেকটার জন্য একটা পরীক্ষা হয়, সেটাকে বলে TIFR। টাটার একটা পরীক্ষা হয় যেটাকে JG বিলসও বলে, JG বিলসও পরীক্ষা বা TIFR এর একটা পরীক্ষা হয়, যেটা গ্র্যাজুয়েশনের জেনারেল লাইনেরই পরীক্ষা। এই বায়োলজি বলছি, তারপর কেমিস্ট্রি আছে, ফিজিক্স আছে, IIT জ্যামের কেমিস্ট্রি ফিজিক্সের সিট অনেক বেশি, ম্যাথমেটিক্সের সিট অনেক বেশি, বায়োলজির সিট কম। তার কারণ হচ্ছে বায়োলজি নিয়ে আমাদের সেন্ট্রালের মাথায় নাড়া দিয়েছে করোনা কোভিডের পর। তখন মনে হয়েছে যে কিছু ছেলে মেয়েকে রিসার্চের জন্য বা বায়োলজি ফিল্ডে ছেলে মেয়ে তৈরি করতে হবে, তাই এখনো পর্যন্ত অনেকটাই সিট কম আছে। আস্তে আস্তে আশা করব বায়োলজি সিট বাড়বে সেন্ট্রাল ইউনিভার্সিটি। এগুলো কিন্তু আমি যেগুলো বলছি সব ইন্ডিয়ার টপ লেভেলের সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। এগুলো একটাও প্রাইভেটের কথা আজকে আমি বলছি না, আমি প্রাইভেটের কথা বলবোও না। আমি সমস্ত কিছু যেগুলো ট্যালেন্ট ওয়াইজ চান্স পাওয়া যায়, যেগুলোতে পড়াশুনো করে চান্স পাওয়া যায়, পয়সা দিয়ে ব্যাপার নয়। কিছু টাকা হয়তো আইআইটিগুলো পয়সা লাগে, সেটা কিন্তু চান্স পাওয়াটাও ভেরি ডিফিকাল্ট। তো আমি সেইগুলোর কথাই বলবো, প্রাইভেট ইউনিভার্সিটির কথা আমি বলবো না। এইবার যে TIFR যেটা বললাম, টাটা ইনস্টিটিউট অফ রিসার্চ, এটাও ভীষণ শক্ত একটা পরীক্ষা, এবং ওই পরীক্ষাটা দিলে ওরা একটা শর্টলিস্ট ক্রাইটেরিয়া বার করে। সেই পরীক্ষা দেওয়ার পর বিভিন্ন ইউনিভার্সিটিগুলো, জাইজার গুলোতে এবং কিছু IITতেও বলছি আমি কি কি আইআইটি, কিছু আইআইটি এবং সমস্ত আইজারগুলোতে কিন্তু TIFR এর কোয়ালিফাই করলে ওরা শর্টলিস্টেড ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে বলে, এবং ওদের একটা ক্রাইটেরিয়া আছে, জ্যাম কোয়ালিফাই করেছো, IIT জ্যাম কোয়ালিফাই করেছো, অথবা গেট কোয়ালিফাই করেছো, অথবা TIFR কোয়ালিফাই করেছো। এই 3টে মেন পরীক্ষা। এই 3টে পরীক্ষা যদি কোয়ালিফাই করা যায়, তাহলে ওই সমস্ত কলেজ ইউনিভার্সিটিগুলোকে ওরা অ্যাপ্লাই করতে বলে। এই যে অ্যাপ্লাই করলো, এই অ্যাপ্লাই করার পর ওরা কলেজের রেজাল্ট দেখে, এই গেটের স্কোর কি হয়েছে দেখে, বা জ্যামের স্কোর কি হয়েছে, বা TIFR এর স্কোর কি হয়েছে দেখে ওরা আবার লিস্ট পাঠায়। এই লিস্টের বেসিসে ওরা বলে SOP, মানে স্টেটমেন্ট অফ পারপাস পাঠাও। সেইটা পাঠালে যদি সেটা পছন্দ, স্টেটমেন্ট অফ পারপাস কি সেটাও বলে দিচ্ছি, সেটা পড়ে ওদের যদি মনে হয় এই ছেলেটি বা এই মেয়েটির এই ব্যাপারে ইন্টারেস্ট আছে, একে আমরা ইন্টারভিউর সুযোগ দেব, তখন ওরা ওই ধরা যাক 150টা ছেলে মেয়ে কে ওরা শর্টলিস্ট করেছে। হয়তো 10,000 ছেলে মেয়ে 10,000 ছেলে মেয়ের মধ্যে 2,000 ছেলে মেয়ে গেট কোয়ালিফাই করেছে। 2,000 ছেলে মেয়ের মধ্যে হয়তো দেখা গেল 500টা ছেলে মেয়ে ইন্টারেস্টেড, সেই 500টা ছেলে মেয়ে অ্যাপ্লাই করলো। 500টা ছেলে মেয়ের মধ্যে ওরা শর্টলিস্ট করলো 150টা ছেলে মেয়ে। এই 150টা ছেলে মেয়েকে ওরা বললো তোমরা SOP পাঠাও, এটা হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস, তুমি কেন এই সাবজেক্টটা নিয়ে পড়াশুনো করতে চাইছো। তখন ওই SOP লেখারও একটা ধরন আছে। এগুলো প্রথম থেকেই চেষ্টা করতে হয়, প্র্যাকটিস করতে হয়। ছেলে মেয়ে যাদের ইন্টারেস্ট আছে তারা গুগল সার্চ করবে, করে দেখবে SOP কিভাবে লেখে। অনেক টিচাররা আছে, তারা গাইড করে দেয়, কলেজের টিচারদের কাছে গাইডেন্স পাওয়া যায়। আমার মেয়ে যেটা করেছিল, একটা জ্যাম কোচিনে পড়েছিল, যাদের ইন্টারেস্ট আছে আমি সেই কোচিনে স্যারের দিয়ে দেবো। ভীষণ ভালো গাইড করেছেন স্যার পুরো এটা নিয়ে রিসার্চ করেছেন, এবং এই SOP লেখার একটা পদ্ধতি আছে, নিয়ম আছে, যেটার জন্য আমি বলছি ছেলে মেয়েদের ছোট থেকে এই কম্পিটিটিভ মাইন্ড তৈরি করে কম্পিটিটিভ এক্সামসগুলো দিক, তাদেরকে ইন্টারেস্ট বাড়াক, তারা কি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে নিজেরা গুগলে সার্চ করুক, ওই সাবজেক্ট নিয়ে ওকে কেন ওই সাবজেক্টটা ওর পছন্দ সেই SOPটা লিখতে হবে। লিখে যদি ওদের মন মতো হয় SOP, তাহলেই ওরা ডাকবে ইন্টারভিউর জন্য বা রিটিন টেস্টের জন্য। বিভিন্ন জায়গা আছে যারা ইন্টারভিউ নেবে না, রিটিন টেস্ট নেবে। রিটিন টেস্ট নেওয়ার পর যদি পছন্দ হয় তখন আবার ইন্টারভিউ নেবে।
এবং ওই ইন্টারভিউতে যদি কোয়ালিফাই করে তাহলে তার অ্যাডমিশন হয়ে গেল। এটা এমএসসিও করা যায়, এমএসসি পিএইচডি দুটো একসঙ্গে, যাকে বলে ইন্টিগ্রেটেড পিএইচডি করা যায়। অনেক সময় দেখা যায় যে 2 বছর কেউ করার পর, এমএসসি করার পর তার ওই সাবজেক্ট নিয়ে পিএইচডি করতে ভালো লাগছে না, বা সে পিএইচডি করবে না, সে মনে করছে আমি কর্পোরেটে চাকরি করব, আমার দ্বারা পিএইচডি এত পড়াশোনা হবে না, সে কিন্তু তখন ওটাতে এক্সিট নিতে পারে। এখন অবশ্য দেখা যাচ্ছে যে ওই সমস্ত ইউনিভার্সিটিগুলো দেখছে যে এদেরকে আমরা 2 বছর ধরেই রিসার্চের জন্য পড়াচ্ছি, ল্যাব ছেড়ে দিচ্ছি, কিন্তু এরা পিএইচডি করছে না, সেই জন্য অনেক অনেক ইউনিভার্সিটি এখন শুরু করেছে যে এক্সিট করতে দিচ্ছে না এমএসসির পর। কিন্তু এখনো পর্যন্ত অনেকেই আছে যারা এমএসসি করার পর এক্সিট করে যাচ্ছে, করে তারা বিদেশে গিয়ে পিএইচডি করছে। তার কারণ হচ্ছে বিদেশে পিএইচডি করতে গেলে ফেলোশিপটা অনেকটা পাওয়া যায়, যেটা আমাদের এখানে ইন্ডিয়া গভর্নমেন্ট 42,000 টাকা করে ফেলোশিপ দিচ্ছে, দেওয়ার পর নেট দিতে হচ্ছে, কিন্তু বিদেশে গেলে নেট দিতে হয় না, তারও অনেক প্রসেস আছে, কিন্তু পিএইচডি পয়সাটা অনেক ভালো পাওয়া যায় যদি কেউ পিএইচডি করতে যায়। তো আমার বক্তব্য এটাই যে বিভিন্ন পরীক্ষা আছে গ্র্যাজুয়েশন লেভেলের পর, যে মানে 5th সেমিস্টারের পরেই ওই পরীক্ষাগুলো শুরু হয়ে যায়, যে পরীক্ষাগুলো দিয়ে কিন্তু আইআইটিতে চান্স পাওয়া যায়, আইজারে চান্স পাওয়া যায়, এবং সেই পরীক্ষাগুলো দিয়ে কিন্তু আরামসে এমএসসি করা যায়, এমটেকও করা যায়। কেউ যদি রিসার্চ ফিল্ডে যেতে চায় সে পিএইচডিও করতে পারে, আইপিএইচডি আছে। আর একটা জিনিস আছে বলে দিই, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা অনেকেই জানে না, যারা এখনো গ্র্যাজুয়েশন করে ফেলেছে, 6th সেমিস্টার আছে সামনে, তারা অনেকেই জানে না। এটা হচ্ছে কগজেট বলে একটা পরীক্ষা হয়, কগনিটিভ সায়েন্স। এখন হচ্ছে এআই এর যুগ, মেশিন লার্নিং এর যুগ, কগনিটিভ সায়েন্সের যুগ। কগনিটিভ সায়েন্স বলে কগজেট একটা পরীক্ষা হয়, যেটা আমি বলবো খুব সামান্য কয়েকজন জানি। এই কগজেট পরীক্ষাটা বাড়ি থেকে হয়, এবং এই পরীক্ষাটা আমার মেয়ে বাড়ি থেকে দিয়েছে, তার একটা প্রসিডিওর আছে। অনেক পরীক্ষা বাড়ি থেকে হয়েছে, গিয়ে দিতে হয়নি, ক্যামেরা ফিট করে ওদেরকে মানে প্রক্টর টেস্টের মাধ্যমে কগজেট পরীক্ষা হয়েছে। কগনিটিভ সায়েন্স, যেটা আইআইটি দিল্লি, আইআইটি কানপুর, এলাহাবাদ ইউনিভার্সিটি, এই 3টে ইউনিভার্সিটি থেকে কগনিটিভ সায়েন্সের উপর পরীক্ষা, কগজেট পরীক্ষা দিয়ে চান্স পাওয়া যায়। সিট খুব কম, 20টা করে সিট আছে, কিন্তু পায় না তো তা নয়, অনেকেই পায়। এবং সেই পরীক্ষাটায় দেওয়ার পর 40-এ পরীক্ষা হয়, কাট অফ এক একবার এক এক রকম থাকে। এবারে কাট অফ এসেছে 31, না এবার কাট অফ এসেছে 30, আমার মেয়ে পেয়েছে 31। 40-এ ওকে কল করেছে এলাহাবাদ ইউনিভার্সিটি থেকে, এই পরীক্ষাটা দেওয়ার পর এলাহাবাদ ইউনিভার্সিটিতে ওকে ইন্টারভিউ কল করেছে। ওর কলেজের পরীক্ষা পড়ে গেছে, মানে 18 তারিখ ছিল ওর পরীক্ষা, কলেজের পরীক্ষা পড়ে গেছে, ও আদারওয়াইজ ওর অ্যাডমিশন অন্য জায়গায় হয়ে গেছে বলে ও আর গেল না। তারপরে ওরা রিকোয়েস্ট করেছে, অনেক বন্ধুর ওদের পড়ে গেছিলো একই দিনে পরীক্ষা, ওরা রিকোয়েস্ট করেছিল, সেই জন্য ওদেরকে ইন্টারভিউ অনলাইনে হয়ে গেল। এবং যদি কেউ চান্স পায়, সিবিসিএস এলাহাবাদ ওয়েবসাইট খুলে দেখতে পাবে, ভীষণ ভালো সাবজেক্ট। কগনিটিভ সায়েন্স হচ্ছে নিউরো সায়েন্সের উপর পড়াশুনো। অনেকেই বলবে নিউরো সায়েন্স তো ডাক্তাররা করে, সেটা কিন্তু না। নিউরো সায়েন্স কিন্তু মাস্টার্স করা যায়, পিএইচডি করা যায়, রিসার্চে যাওয়া যায়। এবং এই কগনিটিভ সায়েন্স শুধু নিউরো না, মেশিন লার্নিং, এআই এর উপর, মানুষের ব্রেন নিয়ে রিসার্চ, মানে একটা ফ্যান্টাস্টিক কোর্স, দারুণ কোর্স, যেটা অনেকেই জানে না, যেটা কগজেট দিয়ে পেতে হয়। এবং এটা আইআইটি দিল্লি কগজেট দেয়, আইআইটি কানপুর কগজেট দিয়ে নেয়, এবং ওরা একটা মিনিমাম ক্রাইটেরিয়া বেঁধে দেয় যে গ্র্যাজুয়েশনে এত পার্সেন্টেজ পেতে হবে, 60% পেতে হবে। মোটামুটি রেজাল্ট ভালো করলে যে কেউ সিজিপিএ 60% অনেক বেশিই পায়, একটু সিরিয়াস ছেলেমেয়েরা, তো মিনিমাম ক্রাইটেরিয়াটা ওখানে ফুলফিল হয়ে যায়। কগজেট একটা খুব ভালো পরীক্ষা, আগে থেকে একটু প্রিপারেশন নিয়ে নিলে কগজেট পরীক্ষা দিয়ে দেওয়া যায়। কগজেটে স্কোর হয়ে গেলে আইআইটি দিল্লি থেকে ইন্টারভিউ কল আসে, আইআইটি দিল্লিতে গিয়ে পরীক্ষা দিতে হবে। ইন্টারভিউ কল আমার মেয়ের এসেছিল, ও আর দেবে না, ও ওটাও ক্র্যাক করেছে। আইআইটি কানপুরে বাড়ি থেকে ইন্টারভিউ হয়েছে, 2টো ইন্টারভিউ হয়েছে বাড়ি থেকে, যেটা ঘরে বসে ইন্টারভিউ দিয়েছে, 4 জন ইন্টারভিউ নিয়েছিল, মানে দারুণ ইন্টারেস্টিং, এবং সেইটাও খুবই ভালো হয়েছে। আইআইটি কানপুরের রেজাল্ট বেরোয়নি, ও যাবে না,
কগনিটিভ সায়েন্স কিন্তু দারুণ সাবজেক্ট। অনেকেরই ইচ্ছে যে নিউরো সায়েন্স নিয়ে পড়বো, তার জন্য কিন্তু ডাক্তার হতে হয় না। কগনিটিভ সায়েন্স নিয়ে মাস্টার্স করা যায়, তারপরে মেশিন লার্নিংয়ে গেলে এআই এর যুগ, অনেক কর্পোরেট কিন্তু খুব ভালো স্কোপ দেয়। এবং তারপরে যদি কেউ মনে করে পিএইচডি করবে, সে পিএইচডি করতে পারে। বিদেশেও বিশাল মানে অনেক সুযোগ আছে। আইআইটি দিল্লি, আইআইটি কানপুর থেকে যদি কেউ করে, তার তো আর পিছনে ফিরে তাকাতে হয় না। তার জন্য জয়েন্ট এন্ট্রান্সে অ্যাডভান্স করতে হয় না। আমি এটাই বলছি, 12 লাখ 14 লাখ পরীক্ষার্থীর থেকে ওই যে কম্পিটিশান 10,000-এর মধ্যে গেলে তবে জয়েন্টের অ্যাডভান্সের পরীক্ষায় বসা যায়। 10,000 র্যাঙ্কিংয়ের মধ্যে হলে, জয়েন্টের মেন থেকে জয়েন্টের অ্যাডভান্সে যেতে হলে 10,000 র্যাঙ্কিং হলে 10,000 র্যাঙ্কিংয়ের ছেলেমেয়েরা অ্যাডভান্সে বসতে পারে। সুতরাং সেই কম্পিটিশানের থেকে কিন্তু যদি কেউ না পারে, তাহলে কিন্তু সে এমএসসিতেও আইআইটি থেকে পড়াশুনো করতে পারে। এগুলো অনেকেই জানে না, যার জন্য আমার লাইফটা। আরও অনেক পরীক্ষা আছে, যেমনি কগজেটটা তো বললাম। আর কিছু কিছু আইজার আছে যেগুলো টিআইএফআর তো টাটার একটা মানে 3টে আছে। টাটার টপ লেভেলের সব থেকে শক্ত বোধহয় হচ্ছে টিআইএফআর পরীক্ষা। টাটার ওটার মধ্যে অনেক স্ক্রিনিং হয়, 10টা-12টা করে সিট আছে। তো এই 10টা-12টা সিটে তো 10 জন তো পাই, এবং তাদের তো লাইফ তৈরি হয়ে যায়। মানে টাটার যত ইনস্টিটিউট আছে সেগুলোতে তারা পুরো রিসার্চ করে, ক্যান্সার থেকে শুরু করে সব রকমের রিসার্চ হয়। ইমিউনোলজি নিয়ে খুব ভালো সাবজেক্ট ইমিউনোলজি, যেটা প্রেসিডেন্সিতে মাস্টার্সে আছে। বায়োটেকনোলজি আছে, আরও কিছু পরীক্ষা আছে, যেমন গ্যাডবিও একটা গ্র্যাজুয়েট অ্যাডমিশন টেস্টের পরীক্ষা আছে বায়োটেকনোলজি নিয়ে। আর আমি যেটা বলতে ভুলে গেছি, আইআইটি জ্যাম বায়োটেকনোলজি নিয়ে বায়োলজির আছে, ফিজিক্স কেমিস্ট্রি আছে। ফিজিক্সের জেস্ট বলে একটা পরীক্ষা আছে, যেটা গ্র্যাজুয়েশন লেভেল করার পর করা যায়। তারপরে আমি এতগুলো তো ঝরঝর করে বলে যাচ্ছি। যদি কারোর কিছু কমেন্টস করার থাকে সে করে রাখো, আমি পরে উত্তর দেব। আর যদি ভিডিওটা তো বারবার দেখতেও পারবে। এবং এগুলো যারা গ্র্যাজুয়েশন করেনি, 11-12-এ আছে, মানে আমি কেন এত কিছু বলছি যে আগে থেকেই ফোকাস করো আমি কি করব, সেইভাবে প্রিপারেশন নাও। কারণ পরে গিয়ে আমি কি করব সেটা কিন্তু আর হয়ে ওঠে না। তো এই এত কিছু স্কোপ আছে। আর একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, যে আরেকটা যে আছে, যেমন ন্যাশনাল ব্রেন রিসার্চ ইনস্টিটিউট, এনবিআরসি, ন্যাশনাল ব্রেন রিসার্চ সেন্টার। এটাও কিন্তু অনেকেই মেডিকেলে যারা এমবিবিএস করছে তারাও গিয়ে ওখানে রিসার্চ করতে পারে, আবার যারা বায়োলজি নিয়ে গ্র্যাজুয়েশন করছে তারাও করতে পারে। এই আইআইটি জ্যাম, গেট, গ্যাডবি, এই ধরনের বিভিন্ন টিআইএফআর, এই ধরনের বিভিন্ন পরীক্ষা দিয়ে কিন্তু এই ন্যাশনাল ব্রেন রিসার্চ ইনস্টিটিউট 3-4টে জায়গা আছে, সেখানে চান্স পাওয়া যায়। আর একটা আছে আইজার তো বলেছি, নাইজার আছে। তারপরে মানে অনেক অনেক ইনস্টিটিউট আছে, সিট কম কিন্তু আছে অনেক। যেমন নাইজার আছে, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন নিজেরা আলাদা করে এন্ট্রান্স নেয়, সেটা হচ্ছে মেডিকেল বায়োটেকনোলজি। এগুলো আমি প্রত্যেকটা ওয়েবসাইট ধরে ধরে রিসার্চ করেছি, এবং সেটা আজকে কিছুটা আগেও লেখা ছিল, আজকেও কিছুটা লিখলাম লাইভ করবো বলে। মেডিকেল বায়োটেকনোলজির উপর নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন একটা আলাদা পরীক্ষা নেয় এন্ট্রান্স, যেটা গ্র্যাজুয়েশনের পর মানে এই 5th সেমিস্টারের এই এখন ওদের এখন বোধহয় সাইটটা ওদের ক্লোজ করে দিয়েছে। মানে এই সময় ওরা ইয়েটা দেয়, অ্যাডভার্টাইজটা দেয় আর কি। মেডিকেল বায়োটেকনোলজির উপর ভীষণ ভালো কোর্স, 40টা বোধহয় সিট আছে নরেন্দ্রপুরে। এটা সিইউইটি, ক্যালকাটা সেন্ট্রাল ইউনিভার্সিটির একটা পরীক্ষা হয়। সেটাতে 60টা ভারতবর্ষের 60টা কলেজে সেন্ট্রাল ইউনিভার্সিটিতে চান্স পাওয়া যায়। সিইউইটি বলে একটা পরীক্ষা হয়, সেই পরীক্ষাটাতেও খুব ভালো ভালো কিছু কলেজ আছে, দিল্লি ইউনিভার্সিটি, জেএনইউ, জওহরলাল নেহরু ইউনিভার্সিটি, সেই সব ইউনিভার্সিটিগুলোতে চান্স পাওয়া যায়। জেএনসিএসআর, জওহরলাল ইউনিভার্সিটি রিসার্চ সেন্টার, যেটাতে ভীষণ ভালো প্রসপেক্ট, এমএসসি করা যায়, আইপিএইচডি করা যায়, পিএইচডি করা যায়। এই সমস্ত এন্ট্রান্সগুলো দেওয়ার পর ওরা কল করে অ্যাপ্লাই করার জন্য, বলে অ্যাপ্লাই করতে হয়। অ্যাপ্লাই করার পর ওরা একটা ইন্টারভিউ নেয়, কোনো কোনো সময় পরীক্ষাও নেয়। এমএসসির জন্য শুধু ইন্টারভিউ নেয়, আইপিএইচডির জন্য ওরা পরীক্ষা নেয়। বাড়ি থেকে পরীক্ষা হয়, এমএসসিটা গিয়ে দিতে হয়, এবং সেই পরীক্ষাগুলো
কোয়ালিফাই যদি করে তাহলে কিন্তু তার লাইফ আর পিছনে ঘুরে তাকাতে হয় না। এগুলো অনেকেই জানে না, যার জন্য বারবার করে বলছি যারা ইঞ্জিনিয়ারিং করেছে বায়োটেকনোলজির উপর তাদের জন্য একটা পরীক্ষা আছে বেট বলে, বিইটি, বায়োটেকনোলজি এলিজিবিলিটি টেস্ট। এটা করে কিন্তু মাস্টার্স করা যায়, এমটেক করা যায়। আবার কিছু কিছু যেমন আইআইটি কানপুরে থেকে কিন্তু এমএস রিসার্চ বলে একটা কোর্স করা যায়, যেটা বললাম কগজেট দিয়ে, কগনিটিভ সায়েন্সের উপর। যে গ্র্যাজুয়েশন করেছে বায়োলজি নিয়ে, বায়োটেকনোলজি নিয়ে, এমবিবিএস করেছে, আদার্স বায়োলজিতেই পড়েনি, বায়োলজি নিয়েই পড়েনি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স নিয়ে পড়েছে, তার যদি কগনিটিভ সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছে, সেও কগজেট দিতে পারে। কগজেট দেওয়ার পর ওরা ওই কাট অফ দেয়, কাট অফের মধ্যে যদি সে কোয়ালিফাই করে যায় তাহলে আইআইটি কানপুর থেকে 3 বছরের এমএস রিসার্চের ওই কগনিটিভ সায়েন্সের কোর্সটা করতে পারে, তারপরে পিএইচডি করতে পারে। মানে ভীষণ ভালো কোর্স এগুলো। তো তারপরে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর কাল্টিভেশন সায়েন্স, এটা একটা ইনস্টিটিউট আছে, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ কাল্টিভেশন সায়েন্স। এর মধ্যে প্রায় বোধহয় আমি দেখলাম অনেকগুলো কোর্স আছে। এবং কিছু কিছু আরেকটা জিনিস কত বলবো, কিছু কিছু আছে যেমন বিএসএমএস কোর্স, মানে এখন তো এমনিতে গ্র্যাজুয়েশন 4 বছরের হয়ে গেল, আর কিছু কিছু ইউনিভার্সিটি আছে যেগুলো বিএসএমএস কোর্স করে রিসার্চের উপর, যেমন আইআইএসসি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, 1 নম্বর ইউনিভার্সিটি, 1 নম্বর রিসার্চ ইউনিভার্সিটি। এখন ইউনিভার্সিটিতে 1 নম্বর, রিসার্চে 1 নম্বর। আইআইএসসি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, অনেকেই জানে না। আইআইটি করে লাফালাফি করে, এনআইটি করে লাফালাফি করে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এখন 1 নম্বর ইন্ডিয়াতে, ইউনিভার্সিটিতে এবং রিসার্চে, যার নাম সারা পৃথিবী জানে। ভারতের অনেকেই জানে না, কিন্তু পৃথিবীর লোকজন জানে যে ওখানে কিন্তু আইআইএসসিতে কিন্তু মাস্টার্স করা যায়, ভীষণ ভালো মাস্টার্স, আইপিএইচডি করা যায়। ওখানে সমস্ত বিদেশের ইউনিভার্সিটিগুলোর সঙ্গে কোলাবোরেশন আছে। বায়োলজির জন্য বায়োলজিতে 40টা সিট আছে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্সের সিট ভালো আছে। আমি এক্স্যাক্টলি এখন বলতে পারবো না কত সিট আছে। যদি কারোর ইন্টারেস্ট থাকে তারা সমস্ত সাইটগুলো খুলে খুলে দেখতে পারে। আমাকে যদি বলো, আমি কমেন্টস করলে আমি এগুলোকে নিয়ে সাইট খুলে করে আমি আবার পরে লাইভ করব। সেই ওখানেও বিএসএমএস কোর্স আছে, আগে কেভিপিওয়াই দিয়ে হতো। কেভিপিআই একটা পরীক্ষা আছে যেটা ক্লাস 11 থেকে দেওয়া যায়, 11, 12 ফার্স্ট ইয়ার অবধি কেভিপিওয়াই দেওয়া যায়। কেভিপিওয়াই দিলে ওই আইজারে চান্স পাওয়া যায়, আর আইআইএসসিতে গ্র্যাজুয়েশন করা যায়। গ্র্যাজুয়েশন বিএসএমএস কোর্স মানে বিএসসি এবং এমএসসি দুটো একসঙ্গে কম্বাইন কোর্স করা যায়। আর গেট দিয়ে আইআইএসসিতে চান্স পাওয়া যায়। গেট কোয়ালিফাই করলে ওরা ইন্টারভিউ, গেট কোয়ালিফাই নাম্বার দেখে কাট অফ থাকে, সেই কাট অফের পর ওদের ইন্টারভিউ ডাকে, ইন্টারভিউ ক্র্যাক করলে আইআইএসসি থেকে মাস্টার্স করা যায়, আইপিএইচডিও করা যায়, মানে ইন্টিগ্রেটেড মাস্টার প্লাস পিএইচডিও আছে, শুধু এমএসসিও আছে, দুটোই করা যায়। আবার যদি কেউ মনে করে এমএসসি করে আইপিএইচডিতে ঢুকেছে কিন্তু এমএসসি করে ও এক্সিট করে যাবে, সেটাও করা যায়, তাহলে 3 বছর করতে হয়। এরকম বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির নিয়ম আছে। আর একটা জিনিস আছে, ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইনস্টিটিউট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটি। সেখানে বিএসসি এমএসসি করা যায় ক্রিমিনোলজি ফরেন্সিক সায়েন্স নিয়ে। অনেকেরই ইচ্ছে থাকে ক্রিমিনোলজি নিয়ে পড়ার, তার জন্য ডাক্তার হতে হয় না। বিএসসি এমএসসির আলাদা কম্বাইন্ড কোর্স আছে, এমএসসি আছে ফরেন্সিক সায়েন্স নিয়ে, এমএসসি কোর্স আছে। এমফিল করা যায় ক্লিনিক্যাল সাইকোলজি নিয়ে। এইখানে টোটাল 126টা প্রোগ্রাম আছে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটি, এখানে একটা এন্ট্রান্স হয়, ফ্যাক্ট বলে একটা এন্ট্রান্স হয়, সেইখানে 126টা কোর্স আছে। এখানে ম্যানেজমেন্ট করা যায়, বিবিএ করা যায়, এমবিএ করা যায়, বিএমএ কম্বাইন করা যায়, বিএসসি এমএসসি করা যায়, ডিফারেন্ট টাইপ অফ কোর্স আছে। জিপ্যাড বলে একটা ইউনিভার্সিটি আছে, পরীক্ষা হয়, যেটা হচ্ছে গ্র্যাজুয়েট ফার্মাসি অ্যাপটিটিউড টেস্ট। যারা ফার্মাসি নিয়ে পড়তে চায়, জয়েন্টে পড়েও ফার্মাসিতে যাওয়া যায়। আবার গ্র্যাজুয়েট ফার্মাসি অ্যাপটিটিউড টেস্ট জিপ্যাড দিয়েও আবার করা যায়, মাস্টার্স করা যায়, এমটেক করা যায়। জেস্ট আছে, জয়েন্ট এন্ট্রান্স
স্ক্রিনিং টেস্ট ফর ফিজিক্সে পিএইচডি ইন্টিগ্রেটেড পিএইচডি করার জন্য জাস্ট একটা পরীক্ষা আছে। ইন্টিগ্রেটেড পিএইচডিটা আইজার থেকে করা যায়, বিভিন্ন আইজার থেকে করা যায়। NMIMS অল ওভার ইন্ডিয়া বেসিসের একটা পরীক্ষা হয়। নার্সি মঞ্জি ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডিজ, এখানে বিএসসি করা যায় অ্যাপ্লাইড বায়োটেকনোলজির উপর, বায়োমেডিক্যাল সায়েন্সের উপর এমএস করা যায়, আইপিএইচডি করা যায়, পিএইচডি করা যায়। আইজার তিরুবনন্তপুরমে আলাদা করে পরীক্ষা নেয়, ওখানে বিএসসি এমএসসি একসঙ্গে কোর্স করা যায়, এমএসসি করা যায়। ওখানে বিএসসি এমএসসি করার জন্য একটা পরীক্ষা হয়, IAT বলে একটা পরীক্ষা হয়। পরীক্ষাটা এই সময় হয়, তার জন্য আগে থেকে ওরা অ্যাডভার্টাইজ করে, অ্যাপ্লাই করতে হয়। এই পরীক্ষার বোধহয় এখন ক্লোজ হয়ে গেছে, ঠিক এই সময়টা 5th সেমিস্টারের পরে এগুলো সব শুরু হয়। আর উচ্চ মাধ্যমিকের আগে বা উচ্চ মাধ্যমিকের আগেই এইগুলো ফর্ম ফিল আপ করে নিতে হয়। উচ্চ মাধ্যমিকের পরে হয়তো মানে 12-এর পরে হয়তো এই পরীক্ষাগুলো বসতে পারা যায়। এগুলো হচ্ছে বিএসএমএস মানে ব্যাচেলার সায়েন্স আর মাস্টার সায়েন্সের কম্বাইন্ড কোর্স আছে। আইজার তিরুবনন্তপুরমে আলাদা করে পরীক্ষা দিতে হয়, এমএসসির জন্য আলাদা পরীক্ষা হয়, পিএইচডির জন্য গেট থেকে নেয়, আইপিএইচডির জন্য পরীক্ষা হয়, জ্যাম থেকে ওরা নেয়। CHG সেন্টার অফ হিউম্যান জেনেটিক্স, এমএসসি পিএইচডি করা যায় হিউম্যান ডিজিজ এবং জেনেটিক্সের উপর, ভীষণ ভালো কোর্স, এমএসসি পিএইচডি করা যায়। IBAB ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি অ্যান্ড অ্যাপ্লাইড বায়োটেকনোলজি, বায়োটেকনোলজি শুধু বায়োসায়েন্স পড়া না, বায়োটেকনোলজির উপর অ্যাপ্লাইড বায়োস্ট্যাট, ম্যাথস এইসবের উপর কিন্তু দারুণ ফ্যান্টাস্টিক কোর্স হয়। সেটা IBAB বলে একটা পরীক্ষা আছে, ইনস্টিটিউট অফ বায়ো ইনফো অ্যান্ড অ্যাপ্লাইড বায়োটেকনোলজি, এটাও খুব ভালো একটা কোর্স। ISI-তে আমরা জানি, ISI মানেই আমরা জানি স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়ানো হয়, কিন্তু ISI-তেও বায়োলজির কোর্স করা হয়। বায়োলজি সিট খুব কম, কিন্তু ISI-তেও একটা পরীক্ষা হয় বায়োস্ট্যাট নিয়ে। এছাড়া তো এইমস আছে, এইমসে আমরা জানি যে শুধু মেডিকেলের জন্যই এইমস তা নয়, এইমসে অনেক কোর্স আছে যেখানে এমএসসি করা যায়। সিট খুব কম, 10টা করে সিট, তার 4টে করে 5টা করে সিট, কিন্তু এইমসেও কিছু এমএসসি করা যায়, বায়োলজির উপর এমএসসি করা যায়। IIT হায়দ্রাবাদে মেডিকেল ফিজিক্স নিয়ে পড়াশুনো করা যায়। নিমহ্যান্সে এমএসসি নিউরো সায়েন্স নিয়ে পড়াশুনো করা যায়। এবং এই যে এতগুলো ইনস্টিটিউট বললাম, এই ইনস্টিটিউটগুলো থেকে কিন্তু দারুণ এমএসসি কোর্স, প্রত্যেকটা এমএসসি কোর্স খুব ভালো। প্রত্যেকে কেউ যদি ইন্টারেস্টেড থাকো তারা কিন্তু প্রত্যেকটা সাইট সার্চ করো, দেখো। যারা ক্লাস 9-এ পড়ো, 10-এ পড়ো, তাদের বাবা মারা দেখো বড় হয়ে ছেলেমেয়েরা কী নিয়ে পড়বে। শুধু যে মেডিকেল ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে তা কিন্তু নয়, অনেক অনেক কোর্স আছে। আর একটা জিনিস আমি বলি লাস্টে, অনেক কথা বলার আছে, কত বলবো, অনেক সময় চলে যাচ্ছে, খাওয়া দাওয়া হয়নি এখনো। সেটা হচ্ছে যে ইন্টার্নশিপ এখন তো গভর্নমেন্ট করে দিল যে 4 বছরের গ্র্যাজুয়েশনে বা ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে ইন্টার্নশিপ তো আগে থেকেই ছিল, মেডিকেলে তো ছিলই, লাস্টের ইয়ারটায় বোধ হয় 6 মাসের ইন্টার্নশিপ। এখন বিএসসি জেনারেলে বা বিএসসি বিএতে জেনারেলে ইন্টার্নশিপ করে দিল। ইন্টার্নশিপ মাস্ট, ইন্টার্নশিপ মাস্ট, ইন্টার্নশিপ মাস্ট। আমার মেয়ে ইন্টার্নশিপ করেছে কলেজে, রাত্রি 9টায় বাড়ি আসতো, এক একদিন পুরো এক্সস্ট হয়ে, সকাল 9টায় বেরোচ্ছে, রাত্রি 9টা, 9:30, একদিন 10টায়ও বাড়ি এসছে ল্যাব থেকে। কিন্তু ওই যে ল্যাবটা ওর যে কি কাজে লেগেছে, বারবার বলছি ইন্টার্নশিপ মাস্ট। যদি পারো 11-12 থেকে ইন্টার্নশিপ শুরু করে দাও। ইন্টার্নশিপ ওয়ার্কশপ, যেখানে যত ইন্টার্নশিপ আছে, ওয়ার্কশপ আছে, সাইটগুলো খুলে খুলে দেখো। ইন্টার্নশিপ অনলাইনেও করা যায়, গিয়ে করা যায়। এই যে এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে, মাধ্যমিক হয়ে গেছে, রেজাল্ট বেরিয়ে গেছে, তার আগে যে 1 মাস 2 মাসের গ্যাপ আছে, 11-এর পরীক্ষা হয়ে যাওয়ার পর যদি কেউ মনে করো 15 দিনের গ্যাপ আছে, ছোট ছোট অনেক ইন্টার্নশিপ আছে, সেগুলো করে ফেলো। লিঙ্কডইনে কত ছোট ছোট ইন্টার্নশিপ দেয়, পেড ইন্টার্নশিপ দেয়, নন পেড দেয়, তোমাকে পয়সা দিয়ে ইন্টার্নশিপ করতে হবে, তোমাকে পয়সা দেবে, এরকম ইন্টার্নশিপ আছে। ছোট ছোট ইন্টার্নশিপ যত পারবে ইন্টার্নশিপ করে ফেলো। ইন্টার্নশিপটা মারাত্মক কাজে লাগে বিদেশের কলেজের পরীক্ষাগুলোতেও। ওটার আলাদা চ্যাপ্টার, ওগুলো পরে বলবো, অন্য লাইভে বলবো বিদেশে কিভাবে ক্র্যাক করতে হয়। কিন্তু ইন্টার্নশিপ মাস্ট।
আর একটা জিনিস হচ্ছে খুব ভালো, যেটা আমি বললাম যে কগনিটিভ সায়েন্স, যদি পারো এখন থেকে একটু একটু করে কোডিং শেখো। কোডিং মাস্ট, সমস্ত পড়াশুনোয় কোডিং লাগবেই। বায়োলজিতেও কোডিং লাগবে, ফিজিক্সেও কোডিং লাগবে, ম্যাথসেও কোডিং লাগবে। পাইথন শেখো, জাভা শেখো। জাভা ভীষণ শক্ত, আমি নিজে শিখেছি জাভা, আমি নিজের ইন্টারেস্টে শিখেছি জাভা, প্র্যাকটিস হয় না, ভুলে যাচ্ছি। জাভা শেখো, কিচ্ছু হাতি ঘোড়া না। এখন ছোট, আমি এত বুড়ি বয়সে আমার এখন অনেক বেশি নেয়ার ক্ষমতা কমে গেছে, তাতেও আমি যদি প্র্যাকটিস করি, আমার আমার খুব ভালো লেগেছে, কিন্তু আমি প্র্যাকটিস করছি না বলে আমি ভুলে যাচ্ছি। শক্ত জাভা, শক্ত। পাইথন অত শক্ত না। ছোট ছোট করে এই সমস্ত কোর্সগুলো করো, পড়াশুনোর মাঝখানেও এগুলো করো। যারা ক্লাস 7-8-এ পড়ে, 9-10-এ পড়ে, 7-8-এ যারা পড়ে তাদের জন্য আরও ইজি। পাইথন শেখো, অনেক ছোট ছোট কোর্স আছে, অনলাইনে গিয়ে শিখতে হবে না, অনলাইনে ছোট ছোট বাবা মারা হেল্প করো, করে এই ধরনের কোডিং করো। ওটা পরেও কাজে লাগবে, কোডিংটা পরেও কাজে লাগবে, রিসার্চে গেলেও কোডিং কাজে লাগবে। যখন শুনছে যে বায়ো ইনফো জানে, বায়োস্ট্যাট জানে, স্ট্যাটিস্টিক্স জানে, কোডিং জানে, তখন তার বেড়ে যাচ্ছে, অ্যাডভান্টেজ হচ্ছে, তার ইন্টারভিউর সময় তার অ্যাডভান্টেজ হচ্ছে। বাহ, এই সাবজেক্টগুলো নতুন সাবজেক্ট, এগুলো জানে, শিখে ফেলেছে। তো কোডিংটা মাস্ট, সবাইকে ছোট থেকে কোডিং একটু একটু করে শেখো, ইন্টার্নশিপ করো, ওয়ার্কশপ করো। আইআইটি কানপুর রিসেন্ট আমি দেখলাম, আইআইটি কানপুর ক্লাস 11-12-এর ছেলে মেয়েদের জন্য পাইথনের একটা কোর্স করাচ্ছে। প্রত্যেকটা ওই ধরনের ভালো ভালো ইউনিভার্সিটির সাইটে যাও, গিয়ে গিয়ে দেখো, ওখানে অনেক ইন্টার্নশিপ করায়, কোডিংয়ের ছোট ছোট ক্লাস করায়। ওরা পাইথনের একটা ক্লাস করাচ্ছে 13,500 টাকা এরকম নিচ্ছে স্টুডেন্টদের জন্য। এবং ফ্যাকাল্টি মানে যারা পড়াশুনো করে তাদের জন্য, যারা টিচার এদের জন্য, প্যারেন্টসদের জন্য অনেক রকম কোর্স আছে। এবং স্টুডেন্টদের জন্য আমি দেখলাম 11-12-এর ছেলে মেয়েদের জন্য আইআইটি কানপুর পাইথন শেখাচ্ছে। এবং আইআইটি কানপুর থেকে তুমি যদি শিখতে পারো, ভালো ভালো ফ্যাকাল্টি, সারা টপ ফ্যাকাল্টি পাইথন শিখতে পারো, তো তার ওই সার্টিফিকেটের অনেক দাম। প্র্যাকটিস করো, দারুণ দারুণ জিনিস। তো এইরকম প্রত্যেকটা সাইট ঘোরো, দেখো অনেক ওয়ার্কশপ হয়, বিভিন্ন জায়গায় ওয়ার্কশপ হয়, সেই ওয়ার্কশপ সব সাবজেক্টের ওপর ওয়ার্কশপ হয়, সেইগুলো করে ফেলো। ছোট ছোট করে 10 দিন 15 দিন 3 দিনের ওয়ার্কশপ হয়। ছুটির মাঝখানে একটা সেমিস্টার হয়ে গেল, ফাঁকা পেলে ওয়ার্কশপ, কলেজে অ্যাপ্লাই, কলেজকে বললে কলেজ ছাড় দেয় যে আমার এই জায়গায় ওয়ার্কশপ আছে, আমার এই জায়গায় ইন্টার্নশিপ আছে, আমি ইন্টার্নশিপে চান্স পেয়েছি। ফার্স্ট ইয়ার থেকে ইন্টার্নশিপ করতে শুরু করে দাও, যে আমি এইখানে ইন্টার্নশিপে চান্স পেয়েছি স্যার, ও অ্যাপ্লাই ছেড়ে দেয়, বলে ঠিক আছে যাও ইন্টার্নশিপ করে আসো, 10 দিন 15 দিন 1 মাসের জন্য ইন্টার্নশিপের জন্য কলেজ ছেড়ে দেয় ছেলে মেয়েদের। তো ইন্টার্নশিপ মাস্ট, ইন্টার্নশিপ করো, ওয়ার্কশপ করো, বিভিন্ন জায়গায় খোঁজো কোথায় কোথায় ওয়ার্কশপ হয়েছে। খুব নমিনাল পয়সা দিয়ে ওয়ার্কশপ করা যায়, থাকার জায়গা আছে, খাওয়ার জায়গা আছে, অনেক ইউনিভার্সিটি আছে থাকা খাওয়া ফ্রি করে দেয়, যাওয়া আসার খরচা দেয়, যাওয়া আসার খরচা লাগবে, আর ওদের ওই একটা মিনিমাম টাকা দিতে হয়, তাতে ওরা পুরো অ্যারেঞ্জ করে 3 দিন 4 দিনের ওয়ার্কশপ। বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন বিদেশ থেকে, বিভিন্ন ভালো ভালো ইউনিভার্সিটি থেকে আসে, একটা অদ্ভুত পরিবেশ, একটা সুন্দর পরিবেশ, একটা অন্য কালচার, কত কি শেখা যায়, ওই ইন্টারেস্টটা গ্রো করা যায়। হ্যাঁ, এই সাবজেক্টটা নিয়ে আমি পড়তে পারি, এই সাবজেক্টটা খুব ভালো। তো এইরকম বিভিন্ন রকম আছে। তো এগুলো নিয়ে কালচার করতে হবে, শুধু স্টুডেন্ট না, বাবা মাকেও কালচার করতে হবে। অনেকেই হয়তো অনেক কিছু জানে না, আমিও কালচার করেছি তাই জেনেছি, তাই শেয়ার করলাম। যাই হোক, আজকে অনেক কথা বলে ফেলেছি, আরও অনেক অনেক কথা আছে। যদি কারোর ইন্টারেস্ট থাকে তোমরা আমাকে জানিও, পরে আমি ছোট ছোট করে ইচ্ছে আছে আরও কিছু লাইভ করে জানাবো। আর এই লাইভটা তোমরা বারবার করে দেখে নিতে পারো, আমি অনেক কিছু নাম বলেছি, অনেক কিছু বলেছি, ঠিক আছে? তো আজকের মতো টাটা। যে শুধু জয়েন্ট পড়লেই হবে আর ডাক্তারি পড়তে হবে এরকম নয়, কোডিং করো, ইন্টার্নশিপ করো, যার যে সাবজেক্ট ভালো লাগছে সেই সাবজেক্ট নিয়েই এগোতে পারবে। এটা আজকের দিনে এগুলো নিয়ে কোনো বাধা নেই। আর এখন চয়েস বেসড হয়ে গেছে, একটার সঙ্গে অন্য সাবজেক্ট তুমি আরামসে নিতে পারো। এই নেই যে আমাকে এটাই পড়তে হবে, এটার সঙ্গে ওটা না পড়লে হবে না, এরকম ব্যাপার নেই। ইলেকটিভ হিসেবে এখন অনেক ফ্লেক্সিবিলিটি এসে গেছে। ইলেকটিভ সাবজেক্ট আমরা যে কোনো জিনিস, মানে মেন সাবজেক্টের সঙ্গে ইলেকটিভ সাবজেক্ট আমি নিতে পারি। আর ইঞ্জিনিয়ারিং করার পর তো এমটেক করার জন্য অনেক এন্ট্রান্স আছে, সেগুলোর আলাদা আলাদা ব্যাপার আছে। আমি এখনও ওটা নিয়ে এত পড়াশুনো করিনি। তোমাদের যদি ডিমান্ড থাকে, পড়াশুনো করব, লাইভ করব, আমার ভালো লাগে এগুলো করতে, তো করছি, ঠিক আছে? আজকের লাইভ কেমন লাগলো সবাই জানিও, কমেন্টস করো। আশা করি তোমাদের হেল্প হয়েছে।
উম, অনেক তাড়াতাড়ি বলেছি কারণ অনেক কথা ছিল, রিমাইন্ড করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখো, ঠিক আছে? আর আমাকে একটু জানিও কেমন লাগলো লাইভ, তাহলে আমি আবার পরের লাইভ করব, আরও কিছু স্টাডি করব, নোট করব, স্ট্যাটিস্টিক্স নেব, নিয়ে তোমাদের জানাবো, ঠিক আছে? চলো টাটা, গুড নাইট।